আপনাকে স্বাগত আমাদের পিনাকিদা, চ্যানেলে। আপনাকে আদাব। আপনার মাধ্যমে আপনার সব দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং নমস্কার, যারা যেখানে আছেন। আশা করি সবাই ভালো আছেন। আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ। সামি, আপনার কাছে আমাদের কৃতজ্ঞতা, জাতির কৃতজ্ঞতা। আপনি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে যেভাবে একজন সাংবাদিক হয়ে আমাদেরকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন, নানা তথ্য তুলে ধরেছেন, তা নিঃসন্দেহে আমাদের মাঠের যোদ্ধাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এবং ফ্যাসিবাদের বয়ান ভাঙতে আপনি যে পরিমাণে কন্ট্রিবিউট করেছেন, সেটার জন্য জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা। সবচেয়ে প্রথম আপনাকে যখন আমরা চিনলাম, সেই অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এবং তারপর থেকেই আপনি বাংলাদেশের রাজনীতিতে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক এবং ব্যক্তিত্ব হয়ে উঠলেন। আমরা জানি যে ওই এপিসোডটা করার জন্য, ডকুমেন্টারিটা করার জন্য আপনি সময় দিয়েছেন, শুধু সময় না, নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়েছেন, আর নিজের পরিবারকে বিপদের মুখে ফেলেছেন। আপনার দেশ পাল্টাতে হয়েছে, পেশা পাল্টাতে হয়েছে। আপনি এই যে এত কিছু করলেন, কেন করলেন? ভালোই তো পিনাকিদা, ছিলেন। আপনাকে ধন্যবাদ পিনাকিদা। এটা শুধুমাত্র যে আমি একা করেছি তা না, আপনি নিজেও তা করেছেন। সুতরাং আমার মনে হয় যে আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার আছে আমাদের, যে আপনার যে স্যাক্রিফাইস, আপনি যেভাবে নিজেকে নিজের অবস্থান থেকে এখানে এসেছেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। আপনি নিজেও বাংলাদেশের এখন যেই ডিসকোর্সে আমরা দাঁড়িয়ে আছি, যেই জাংচারে দাঁড়িয়ে আছি, এখানে আপনারও অবদান অশেষ। তো হ্যাঁ, আমি যেটা করেছি এটা তো যদি কেউ ভালো বুঝতে পারে, সেটা অবশ্যই আপনি নিজের ব্যক্তিগতভাবে অবশ্যই ভালো বুঝতে পারেন। আমাদের অনেকবার আলাপ হয়েছে এটা নিয়ে। তো যেটা আসলে আমাকে সব থেকে বেশি উদ্বুদ্ধ করেছে তা হলো যে আমার আমি তখন যা দেখছিলাম যে আমার আশেপাশে এই যে আজিজদের ভাইরা যা করতেছিল, এবং আমি তো বেশ কয়েক বছর তাদের মনিটর করার ফলে আমি বুঝতে পারতেছিলাম যে এই জিনিসটাকে যদি আমি আগে বাড়তে দেই এবং আমি যদি এটা এখনই না থামাই, তাহলে এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা সমস্যা হয়ে যাবে ইন দ্য ফিউচারে। আর বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে জেনারেল আজিজ বদনাম করতেছিলেন, তার ভাইরা যেভাবে এই বাহিনীর থেকে বিভিন্ন রকমের আনডিউ প্রিভিলেজ নিচ্ছিল, সেগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা 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 নিয়ে কিছুটা করা উচিত। এবং আমি তখন বিভিন্ন জনের সাথে পরামর্শ করি, আমার বিভিন্ন বন্ধুদের সাথে পরামর্শ করি, আমার বিভিন্ন যারা সিনিয়র ছিলেন তাদের সাথে পরামর্শ করি, এবং সবাই আমাকে বললেন যে এটার মধ্যে তুমি যেও না, ডোন্ট গেট ইনভলভ। তোমার ভয়াবহ রকমের এদের কোন রকমের সমস্যা হবে, এরা খুব বাজে মানুষ। বাট আমি যেমন মানুষ, আমি আসলে কোনো কিছুই শুনি নাই আর কি। বেসিক্যালি আই স্টার্টেড লুকিং ফর অপশনস, যে কি করা যায়। তো আমি বিবিসির সাথে যোগাযোগ করি, আল জাজিরার সাথেও যোগাযোগ করি, এছাড়া আরো বেশ কয়েকটি চ্যানেলের সাথে আমি আপনার যোগাযোগ করি। তো আল জাজিরার সাথে যোগাযোগ করার পরে দে রিচড আউট টু মি যে তুমি যেটা বলতেছো ইজ দিস কারেক্ট। তো 2018 সালের মাঝামাঝি সেপ্টেম্বর অক্টোবরের দিকে তারা আমাকে ভিজিট করে বুদাপেস্টে এসে, তারপরে তো আমাকে নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এখানে আন্ডারকভার রিপোর্টিং এর উপরে। প্রায় 2-2.5 মাস আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপরে আমি আসার পরে আই স্টার্টেড ডুইং দ্য আন্ডারকভার ফিল্মিং অ্যান্ড অল। তো বেসিক্যালি যে কারণে আমি এটা করেছি সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে সামবডি হ্যাজ টু ডু সামথিং, এবং এটা যদি আমি না করতাম তখন হয়তো দেশের আরো বড় ক্ষতি হতে পারতো। তো আমার মনে হয়েছে যে যদি আমার কিছুর বিনিময় হলেও বাংলাদেশের মানুষের অথবা বাংলাদেশের যে পলিটিক্যাল ন্যারেটিভ, এটাতে কোনো রকম পরিবর্তন আসে, তাহলে কেন না, ওয়াই নট মি, এটা ভেবেই বেসিক্যালি করা। আচ্ছা, আপনি ধরেন এটা করার পরে আপনার পরিবারের উপরে, আপনার পেশার টেশা সবকিছু, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে আসা, আপনি কিরকম কষ্টের মধ্যে পড়েছেন? উম প্রথমে তো যখন এখানে আসি, আমার আমি আপনাকে বলবো যে আমি আসলে অত্যন্ত ভাগ্যবান ছিলাম যে আমার সাথে আল জাজিরার মতো একটা প্রতিষ্ঠান ছিল, যারা কখনোই আমাকে তাদের যেই কেয়ার আছে অথবা তাদের যে প্রোটেকশন ছিল, সেই প্রোটেকশন থেকে তারা কখনোই আমাকে বিরত দেয় না, এবং আলটিমেটলি দে হ্যাভ অ্যাবজর্ব মি, দে হ্যাভ হায়ার্ড মি অ্যাজ এ
ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইন দেয়ার আই ইউনিট। রেগুলার এমপ্লয়ি। এবং আমাকে তারা যেভাবে আপনার রিহ্যাবিলিটেট করেছে, এটা আসলে আমার মনে হয় আল জাজিরার জন্য মতো একটা প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব ছিল। এখানে যদি অন্য কোনো প্রতিষ্ঠান হতো তাহলে হয়তো থিংস উড হ্যাভ বিন আদারওয়াইজ। তো আমাকে তারা যা যা সাপোর্ট দেওয়ার, আমাকে একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে এসে এদেশে আপনি এস্টাবলিশ করা, আমার এখানকার সবকিছুর খেয়াল রাখা, আমার আমার যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে দেয়া। তো আসলে আমি আই রিমেন গ্রেটফুল টু মাই অর্গানাইজেশন। এবং আমি এটা আসলে তখনই করা সম্ভব যখন আপনার পেছনে খুব স্ট্রং একটা সাপোর্ট সিস্টেম থাকে। তো আমি তো বুঝতে পারি নাই যে আমার এই সাপোর্ট সিস্টেম সবসময় থাকবে। তো আই এটাই আরকি। যদি পিছনে এত বড় এই সাপোর্টটা আমার না থাকতো তাহলে আমার জন্য হয়তো পুরো জিনিসটা আরো অনেক কষ্টসাধ্য হতো। আর হ্যাঁ, একটা কমফোর্টেবল লাইফ ছিল আগে। আগে বেশ আ টাকা-পয়সা তো আগে অনেক আর্ন করতাম। এখন যেটা হয়েছে, এখন সেলারিড মানুষ হয়ে গেছি। এখন ধরেন টাকা-পয়সার যেটা থাকে যে হ্যাঁ, খু বাট খুশি আছি, ভালো আছি। এবং আমার মনে হয় সাংবাদিক হিসেবে যতটা আর্ন করতে পারা সম্ভব অথবা যে পরিমাণের একটা স্টেবিলিটি দরকার ছিল সেটা আছে আমার জীবনে। তো এর থেকে বেশি আসলে এখন আর কিছু চাওয়া পাওয়ার নাই। আর সবথেকে বেশি যেটা আমাকে স্যাটিসফাই করে সেটা হচ্ছে আমি যখন আগে ব্যবসা করতাম, রেস্টুরেন্ট অপারেট করতাম, বিভিন্ন রকম বিজনেস করতাম। আমার ধরেন তখন আয় আয় উপার্জন বেশ ভালোই ছিল আল্লাহর রহমতে। কিন্তু এই যে কিছু একটা করতেছে, যে স্যাটিসফ্যাকশনটা হওয়া দরকার ছিল, যে আই এম ডুইং সামথিং মিনিংফুল ফর আদার্স, এই জিনিসটা আসলে কাজ করতো না। লাইক এটা কিছু একটা বাকি ছিল আরকি। তো এখন যেহেতু আমার কাজে আমি দেখি যে রেজাল্ট হচ্ছে এবং একটা দেশ বেনিফিটেড হচ্ছে, আমার মানুষরা বেনিফিটেড হচ্ছে। অনেক মানুষ আছে যারা বেনিফিটেড হয় যাদেরকে আমি চিনিও না বেসিক্যালি। তো এটা আমাকে অনেক স্যাটিসফাই করে, এটা আমাকে অনেক প্লিজ করে যে হ্যাঁ, আমি হয়তো আমার জীবনে হয়তো কিছু জিনিস আমি স্যাক্রিফাইস করেছি, বাট এই কারণে যে একটা লার্জার পপুলেশন, একটা দেশ সামহাও আমি ছোট কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারতেছি, এটা আমাকে অনেক স্যাটিসফাই করে আর কি। একটা জিনিস আমার মনে হয় যে এটা দর্শকদেরও জানা দরকার, এবং আমার মনে হয় আপনিও এগ্রি করবেন। আমরা যারা অ্যাক্টিভিজম করছি, যাদের পরিবার আছে এবং যাদের পরিবার সাফার করেছে, আমাদের পরিবারের তরফ থেকে যদি আমরা সেই সাপোর্টটা না পেতাম, ধরেন আমাদের একটা মিশন আছে, জি, আমার অবশ্যই। একটা মিশন আছে, আপনার একটা মিশন আছে, কিন্তু ধরেন ভাবি ভাবি তো এটাকে মিশন হিসেবে নেননি, ঠিক না? উনি আপনার স্ত্রী জন্যেই এই মিশনের সাথে উনি নিজেকে অ্যালাইন করেছেন এবং আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট দিয়েছেন, যার ফলে আপনি আজকের স্বামী হয়ে উঠতে পেরেছেন। না, সেটা অবশ্যই। আমার আমার স্ত্রীর কথা যদি বলতে হয় যে সে সবসময় আমাকে এটা বলেছে যে, "আমি জানি যে তুমি যা করবা ভুল কিছু করবা না। কিন্তু এমন কিছু করো না যেন আমাদের বাচ্চাদের কোন রকমের ক্ষতি হয় অথবা আ আমার কোন রকমের জানমালের ক্ষতি হয়। এট লিস্ট এই অবস্থাটা নিশ্চিত করো যেন আমরা কিছুটা হলেও সেফ থাকি।" তো আমাকে যেহেতু আল জাজিরা আমাকে ওই প্রোটেকশনটা দিয়েছে, তো আমি নিশ্চিত ছিলাম যে আল্লাহর রহমতে হয়তো তেমন কিছু হবে না। এবং ওরকম কিছু বেসিক্যালি আমার ভাইকে আক্রমণ করা হয়েছে বাংলাদেশে, লাইক হুম। অবচিহ্ন, সেটা বেশ কিছুদিন পরে হয়েছে। বাট ইমিডিয়েটলি আসলে তেমন কিছু আমাদের আল্লাহর মতো হয় নাই আর কি। আমার হেনস্থা করেছে, আমার শ্বশুরকে হেনস্থা করেছে, আমার ভাইকে হেনস্থা করেছে, আমার ৮০ বছর বয়সের নানি যিনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন, তাকে হেনস্থা করেছেন। তো লাইক সরকার হেনস্থা আপনার করতে আপনার আপনার ভালো আব্বা করেছে। আব্বা আম্মা সম্পর্কেও নানা কথা কুকথা বলেছে এবং অনেক আমার মনে রকমের হয় আমাকে যে নিয়ে অনেক আপনি, রকমের হ্যাঁ, অপতথ্য অপপ্রচার করেছে। আমার বাবা-মাকে নিয়ে অপপ্রচার করেছে। অপপ্রচার করতে তারা যা, যা করা প্রয়োজন, ইভেন একটা পত্রিকা তো ছিলই আপনার একটা খুবই জঘন্য একটা পত্রিকা যাদের কাজই ছিল আমাকে, আপনাকে, তাসলিম খলিলকে নিয়ে বাইরে কনক সারোয়ার, ইলিয়াস ভাই যারা আছে সবাইকে নিয়ে প্রতিনিয়ত আপনার এই ধরনের মিস ইনফরমেশন ছড়ানো, বাজে তথ্য, অপতথ্য এগুলো ছড়ানো। দ্যাট দে হ্যাভ ডান। বাট আল্টিমেটলি কি হয়েছে? আল্টিমেটলি তো যা সত্য, যেটা সঠিক সেটা এস্টাবলিশ হয়েছে। আচ্ছা, আমার মনে হয় যে দর্শকদেরও একটা প্রশ্ন আছে যে ধরেন আপনি একটা মিশন নিলেন, আমরা তো অনেকদিন পরে দেখি যে যেটা কি আসলো, কি এক্সপোজড হলো, হ্যাঁ? তো আপনি যখন কোন একটা টপিক সিলেক্ট করবেন, কিভাবে সিলেক্ট করেন যে আসলে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব? কারণ আপনার তো অনেকদিন সময় লাগে, প্রায় আমি দেখেছি প্রায় বছর দুয়েক সময় লাগে কোনোটায়, কোনোটা ১ বছর সময় লাগে, তাই না? অনেক প্রজেক্ট আছে আপনি শুরু করেছেন আমি জানি, কিন্তু আপনি জি, মাঝখানে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ? জি। কিন্তু এই যে শুরু করেন, একটা প্রজেক্ট ধরেন,
এটা কিসের ভিত্তিতে ধরেন? আসলে আমি যদি আমার কাজের ভিত্তিতে বলি আল জাজিরার ভিত্তিতে যদি আমি বলি তাহলে আমি যেহেতু বাংলাদেশ বিষয়ে কাজগুলা করি, সাউথ এশিয়ান কাজগুলা করি, আমাদের সামনে ধরেন বিভিন্ন রকমের তথ্যপত্র আসতে থাকে, বিভিন্ন রকমের টিপ আসতে থাকে, বিভিন্ন রকমের ইনফরমেশন আসতে থাকে। ওগুলা থেকে বেসিক্যালি অ্যাসেস করা কোথায় থেকে হয় যে আসে? কোথায় থেকে আসে? এগুলা ধরেন বিভিন্ন রকমের মাধ্যম, বিভিন্ন রকমের সোর্সদের কাছ থেকে আসে, সাধারণ মানুষদের কাছ থেকে আসে, বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে আসে, বিভিন্ন দফতর থেকে আসে, অথবা সরকারি কর্মচারীদের একটা মোর্চা আছে, অথবা কোথাও কোথাও কেউ দেখতেছে যে তাদের দেশে একটা আম অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অথবা কোনো ব্যাংকে কোনো প্রতিষ্ঠানে হয়তো দেখতেছে এখানে একটা অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে, কোনো সরকারি প্রতিষ্ঠানে হয়তো কেউ দেখতেছে অন্যায় হচ্ছে, কোনো স্টুডেন্ট বডি হয়তো দেখতেছে যে এখানে অন্যায় হচ্ছে। সো it comes from all varieties of like people, like সাধারণ পাবলিকের কাছ থেকে আসে। তো আহ, এগুলো যখন আসে, এগুলো আসার পরে এগুলাকে আপনার অ্যাসেস করা হয় যে প্রত্যেক দিন রেগুলার ভিত্তিতে এগুলাকে অ্যাসেস করা হয়। আমাদের আমাদের কিন্তু লোকবল আছে, বেশ ভালোই লোকবল আছে যারা এগুলো অ্যাসেস করেন। আমি নিজেও আমাদের রিজনের গুলো অ্যাসেস করি। তো অ্যাসেস করার পরে ধরেন যেখানে সবকিছুর তথ্য প্রমাণ দেখা যায় যে অ্যালাইন আছে, অথবা আমাদেরকে কাজ করতে হবে বিকজ জিনিসটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টারেস্ট ইনভলভড, তখন আসলে আমরা বেশ কিছু নিয়ে অ্যাসেস করি, কিছু আমরা আপনার শর্ট লিস্ট করি। তারপরে আমাদের টিম মিটিং হয়, টিম মিটিং হলে সবাই সবার মতামত দেন। মতামত দেওয়ার পরে দ্য প্রজেক্ট দ্যাট গেটস হাইয়েস্ট প্রায়োরিটি সেটাকে আমরা আপনার প্রথম সারিতে রেখে আমরা ওরকম করে আপনার কাজ সিলেক্ট করি যে কোনটা নিয়ে ভিডিও কাজ হতে পারে, কোনটা নিয়ে আপনার ওয়েব পিস হতে পারে, কোনটা নিয়ে আমরা শর্ট ডকুমেন্টারি করতে পারি। এইভাবে আপনার অ্যাসেস করা হয়। আর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে ধরেন নেত্র নিউজের সাথে ইনভলভ। আমি নেত্র নিউজ সুইডেন ভিত্তিক একটি গণমাধ্যম, যার এডিটর ইনচার্জ তাসিম খলিল, সাংবাদিক তাসিম তাসিম খলিল ভাই। এছাড়া আমি বাংলা আউটলুকের সাথে ইনভলভ। এছাড়াও হারেটস নামে ইসরায়েলি একটি পত্রিকা আছে, আহ, যেখানে আমি মাঝে মাঝে কন্ট্রিবিউট করে থাকি। আর ওসিসিআরপির সাথে আমি একজন অ্যাফিলিয়েট, ওসিসিআরপির অর্গানাইজ ক্রাইম অ্যান্ড রিসার্চ প্রজেক্ট যেটি আছে ওদের সাথে আমি কাজ করে থাকি। তো আহ, আমার ধরেন যা কিছু আমার অর্গানাইজেশন কাজ করে না যেগুলো নিয়ে, সেগুলো ধরেন আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার একটা সুযোগ আমার কাছে আছে। তো সেগুলো নিয়ে আমি ওই সমস্ত অর্গানাইজেশনের সাথে আপনার কাজ করে থাকি আর কি। কোনোটা নিয়ে রিপোর্ট করতে হয়, কোনোটা নিয়ে ভিডিওর কাজ আছে। আর যেগুলা ধরেন আমার কাছে দেখি যে আমি এগুলো পাবলিকের জানা দরকার, পাবলিকের কাছে আমার প্রচুর অসংখ্য ইনফরমেশন আসে, সেখান থেকে আমি আমার মতো করে বাছাই করে আমার সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই। কারণ আমার কাছে মনে হয় যে ইনফরমেশন ইজ নট টু বি কেপ্ট সিক্রেট, লাইক যেটা মানুষের জানা দরকার, দ্যাট পিপল শুড নো, এটাকে আমাদের ডিস্ট্রিবিউট করা উচিত সাংবাদিক হিসেবে, মানুষকে জানানো উচিত। এটা ধরে রাখার মতো কোনো জিনিস না, যেটা আমার কাছে আসবে সেটা যেটা নিয়ে কাজ করছি, ডিউ প্রসেসে এটার কাজ হবে, সেটা নিয়ে আমি কখনো কোনো কথাও বলবো না। 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, ইট টেক্স টাইম। এই যে আপনার রিসেন্টলি যারা দেখলেন মিনিস্টার্স মিলিয়ন, এটা নিয়ে আমরা প্রায় 3 বছরের মতো কাজ করেছে। তো আপনার সোর্স নেটওয়ার্ক এস্টাবলিশ করা, ওই রিপন মাহমুদের মতো একটা লোককে আপনার কনফিডেন্সে আনা, তারপরে তার সাথে গিয়ে ভিজিট করতে যাওয়া, এগুলো সব আসলে সময় লাগে। এগুলো আপনার বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনার ওয়েব পিস যেগুলো আছে অথবা পত্রিকাতে যেগুলো আপনার যায় পিস, সেগুলো করতেও ধরেন আপনার কম সময় লাগে, আপনার তুলনামূলকভাবে 2-3 মাসের মধ্যে কাজ হয়ে যায় আর কি, যা আপনার রিসার্চ করে, ভেটিং করে, আপনার ফ্যাক্ট ফাইন্ডিং করে আহ, সময় লাগে 2 to 3 মান্থস, এর থেকে বেশি না। আর যেগুলো আমার কাছে নর্মালি আসে ধরেন, আমার কাছে কোনো কিছু দেওয়ার পরে হয়তো 2 থেকে 3 মাস, সরি, 2 থেকে 3 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস এরকম সময় লাগে আর কি, ওগুলো আপনার ভেটিং করে মানুষের কাছে পৌঁছে দিতে। এটাই হচ্ছে আমার আমার বেসিক্যালি আমার যে ওয়ার্ক প্রসেস, লাইক যেটা ইন এ নাটশেল আমি আপনাদেরকে বললাম। আচ্ছা, তারপর আমরা তো বিপ্লব করলাম, একটা গণ অভ্যুত্থান হলো, এবং আমরা তো কেউই বুঝতে পারিনি যে এত দ্রুত এইভাবে হাসিনার পতনটা ঘটবে। আমাদের বিশ্বাস ছিল যে ঘটবে এক সময়, কবে ঘটবে সেটা তো আমরা কেউই আগে থেকে বুঝতে পারিনি, ঘটলো। তারপরে নতুন একটা সরকার গঠিত হলো। তো আমাদের সবারই একটা স্বপ্ন ছিল যে কেমন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ। আপনার যে স্বপ্নটা ছিল হাসিনা পরবর্তী বাংলাদেশ আর এখন যেটা আছে, সেই দুইটা স্বপ্ন কি একই রকম, মানে অ্যালাইন্ড? আপনি তৃপ্ত, হ্যাপি? আসলে পেনাগিতা,
আমার তো ধরেন এইম ছিল, যেটা সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা সবসময় চাইতাম, যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে নাগরিকদের যে অধিকার, বেসিক মৌলিক অধিকার, সেটা তারা ফিরে পাক, মানুষ যেন মুক্তভাবে কথা বলতে পারে, তাদের মত প্রকাশ করতে পারে, এবং একটা একটা দেশে যেন তাকে কোনো নিগৃহীতার শিকার হতে না হয়, তাকে নিগৃহীত হতে না হয়, আপনার দমন পীড়নের শিকার হতে না হয়। এগুলোই আমার উদ্দেশ্য ছিল, এগুলাই আমার আমার যে কাজ, আমার কাজ করার মূল আহ, আপনার প্রেরণা ছিল এগুলো। আর দুর্নীতি দমন করা, মানুষের যেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলো যেন মানবিকতার সাথে তাদের কাজ করেন, এগুলোই ছিল আমার উদ্দেশ্য। হ্যাঁ, এখন রাজনৈতিকভাবে যদি আমরা দেখি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, আমার মনে হয় সেটা এখনো আরো বহু দূর, সেই পথটা এখনো আমাদের যেতে আরো সময় লাগবে। কিন্তু প্রাইমারি যেটা টার্গেট ছিল, যে না, মানুষজন একটা স্টেবল লাইফ ফেরত পাবে, এখনো হয়তো অনেক অনেক ক্লাউড আছে, এখনো অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু আমাদের পত্রিকারা কিন্তু এখন লিখতে পারছে, আমরা বাংলাদেশ থেকে অনেকে তাদের নিজেদের মনোভাব প্রকাশ করতে পারছে। সো মানুষজন মুক্তভাবে কথা বলতে পারছে, ভোট নিয়ে আলাপ হচ্ছে, রাজনৈতিক দলরা মুক্তভাবে তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো পরিচালনা করতে পারছেন, মানুষকে গুমের শিকার হতে হচ্ছে না, ক্রস ফায়ারের মতো ওরকম ভয়াবহ জিনিসপত্র ফেস করতে হচ্ছে না। সো আমার মনে হয় যে আমরা এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেখান থেকে আমরা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারি। এখন এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে সামনের দিকে আগাবো, দ্যাট ইজ সামথিং, যারা এখন সরকারে আছেন, উপদেষ্টা হিসেবে আছেন, প্রধান উপদেষ্টা আছেন, এটা তাদেরকে নির্ধারিত করতে হবে, যেন মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন, মানুষের যে এক্সপেকটেশন, এটা যেন দ্রুত রিফ্লেক্ট করে, এটা যেন দেরি না হয়। আর একটা একটা যেটা বিষয় হয়েছে বাংলাদেশে এখন, ল এনফোর্সমেন্ট সিচুয়েশন ইজ ব্যাড, এটা আমরা সবাই জানি, যে পুলিশের সদস্যরা কাজে অনেক অনীহা, অনাগ্রহ প্রকাশ করেছেন। বাট আমার নাই, পুলিশ তো পালিয়েও গেছে, অনেকে অনেক অনেকে অফিসার পালিয়ে গেছে, পালিয়ে গেছে। অনেকে পালিয়ে গেছে। আমি আমি বেসিক্যালি একটা রিপোর্ট দেখলাম গতকালকেই, যেখানে পুলিশের বিভিন্ন থানা থেকে কতজন সদস্যের মতো নাই, কতজন ডিউটিতে আসছেন, কি পরিমাণ গোলাবারুদ হয়েছে, লাইক মিসিং হয়েছে, ওইটার আমি পরিসংখ্যান দেখছিলাম আর কি। তো তারা রিকভার করছেন, কেউ কেউ আবার কাজে ফেরত আসছেন। তো এগুলো করতে বোধহয় একটু সময় লাগবে, বাট সরকারের যেই অবস্থান, আহ এটা মনে হয় আরেকটু ফাস্ট ট্র্যাক হলে বেটার হয়। তারা যেভাবে কাজ করছেন, আমার মনে হয় তাদের কাজ করার হয়তো আর একটু গতি আনা দরকার। মানে আপনি বলছেন যে স্লো? উম আসলে দেখেন, একটা রাষ্ট্র যখন সাধারণভাবে পরিচালিত হয়, আপনি যখন একটা নির্বাচিত সরকার, একটা রাজনৈতিক সরকার যখন একটা রাষ্ট্র পরিচালনা করে, তখন দেশে ৩০০ জন ইলেক্টেড এমপি থাকেন, ৩০ জন সংরক্ষিত আসনের মহিলা এমপি থাকেন, এবং মন্ত্রিসভার সাইজও হয় ৪০ থেকে ৫০ জনের মতো। কিন্তু বর্তমানে ধরেন ২০-২৫ জন উপদেষ্টার মতো আমাদের আছেন, এবং উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্যাম, এনাদের অনেকের কিন্তু আপনার ওই অভিজ্ঞতাটা নাই, যে একটা মিনিস্ট্রি কিভাবে অপারেট করবে, অথবা একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে অপারেট করবে। তারা কিন্তু আসলে অনেকেই ওই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসেন নাই, এবং কোনো এমপি তো নাই যে বিভিন্ন জেলাগুলোতে যে কিভাবে তারা অপারেট করবে, বিভিন্ন তাদের যে এলাকাগুলোর অনেক সমস্যা থাকতে পারে। সো একটা বিশাল বড় কমিউনিকেশন গ্যাপ, এই যে আপনি লিডারশিপের কাছে যে আপনি পৌঁছবেন, এবং পলিটিক্যাল লিডারশিপ গুলোও কিন্তু এখন আপনার একটা ভ্যাকুয়ামের মধ্যে আছে। কোনো আওয়ামী লীগের তো লোকজন নাই, বিএনপির যারা আছে তারাও নিজেদের যে দল গোছাতে ব্যস্ত, জামাত ইসলামের লোকজনও নিজেদেরকে নিয়ে ব্যস্ত। বাট মানুষের যে কনসার্ন গুলো আছে, এগুলা সরকার পর্যন্ত পৌঁছানোর যে মাধ্যম, সেখানে কিন্তু একটা বড় ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার তো কোনো লোকাল এমপি নাই, আপনি কোথায় যাবেন, আপনি কোন মন্ত্রীকে রিচ করবেন, ওই ওই মেকানিজমটা কিন্তু এখন একেবারেই নেই। সো লোকজন না, এখন বাধ্য হয়েই অনেকে পলিটিক্যাল লিডারদের কাছে যাচ্ছে, স্থানীয়দের কাছে যাচ্ছে। সেখানে আমরা শুনতে পাচ্ছি অনেক ক্ষেত্রে চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, অনেকে উৎকোচ আদায় করছে, অনেক প্রতিষ্ঠানে অনেক এমপ্লয়িজ নাই। তো সো সবকিছু মিলে না আসলে একটা বেশ আহ, উদ্ভট সময় আমরা এখন পার করছি, উই আমরা ক্যান আমরা রিয়েলি সে আমরা দ্যাট। যদি ইভেন আমরা যদি ধরেন এই উপদেষ্টা পরিষদ গঠন প্রশ্নেও আসি, এই উপদেষ্টা পরিষদটা কারা গঠন করবে, মানে কার মত নিয়ে গঠন করা হবে?
হ্যাঁ, সেটা একটা কনসার্ন আছে যে উপদেষ্টা পরিষদটা যখন গঠন করা হয়, এখানে আসলে তো এই যে ছাত্র জনতার যে বিপ্লবটা হয়েছে, এর পেছনে কিন্তু অনেকেই কাজ করেছেন। আপনারা কাজ করেছেন, বাংলাদেশের সিভিল সোসাইটি কাজ করেছে, যারা সাংবাদিক ছিল তারা কাজ করেছে। আমরা যারা ছিলাম আমাদেরও কিছুটা হলেও আপনার কন্ট্রিবিউশন ছিল। তো বাংলাদেশের অনেক বিভিন্ন পেশাজীবীর সিভিল সোসাইটির অনেকের কন্ট্রিবিউশন আছে এখানে। তো এখানে ধরেন যখন উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়, আমার তখন আমার যে অবজারভেশনটা ছিল যে এটা গঠন করতে হয়তো অনেকের কাছ থেকে মতামত নেওয়া যেত যে কাকে কাকে এখানে রাখা যায়, অথবা কারা আসলে এখানে হয়তো দেশের জন্য বেটার হবে, অনেক কাজকর্ম অনেক ফাস্ট ট্র্যাক করা যায়। তো এখানে বোধহয় তারা তাদের কমিউনিকেশনে একটা গ্যাপ ছিল যে তারা কারোর সাথেই হয়তো এটা পর্যালোচনা করেন নাই এবং না, নির্দিষ্ট সেই জন্য কিছু। তো প্রশ্ন আসছে যে কে এটা নির্বাচন করলো, কে এটা নির্বাচিত করলো। মানে এটা ধরেন তো আলী ইমাম মজুমদার একজন 111-এর একজন, এবং একটা অত্যন্ত বৃদ্ধ অথর্ব দুর্নীতিগ্রস্ত একটা লোক, তাকে আমরা জনপ্রশাসনের দায়িত্ব দিলাম। মানে কেন, কেন আর কি লোক ছিল না? এটা তো আসলে পেরে কিন্তু আমরা তো আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকবারই অনেক কিছু লিখেছি, আপনার বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অথবা এই যে হায়ারিং প্রসেস, এরা তো আলটিমেটলি দে আর সার্ভিং দ্য পিপল। এখন when you serve the people you need to have some kind of mandate from the people. They do not have, like যাদেরকে সিলেক্ট করা হয়েছে, এই ম্যান্ডেটটা তো আপনি অ্যাটলিস্ট কারো না কারো কাছ থেকে নিতে পারতেন অথবা পরামর্শ নিয়ে যেত। এখন পরামর্শ হয়তো তারা নেওয়ার এখন যেটা প্রয়োজন বোধ বলে, করেন নাই। এখন যেটা আমি শুনি আর কি, মানে ধরেন উপদেষ্টা পরিষদেরই কারো কারো কাছ থেকে শুনি যেটা, সেটা হচ্ছে যে এটা নাকি বিভিন্ন রাজনৈতিক দল নাম দিয়েছিল। তো এখন তো আমাদের জানতে হবে যে আলী ইমাম মজুমদারের নামটা কোন রাজনৈতিক দল দিল। আর্মি থেকে দিয়েছিল নাম, হুম, বিভিন্ন রাজনৈতিক দল, আর্মি। হ্যাঁ, এই হচ্ছে স্টেক হোল্ডার। ঠিক আছে, তাহলে তখন আমাদের জানতে হবে কে কার নামটা দিয়েছিল, আলী ইমাম মজুমদারের নামটা কে দিল। হ্যাঁ, এবং এখানে তারপরে ধরেন ধরেন ডাক্তার বিধান আমাদেরই সিনিয়র ভাই, আমাদেরই খুবই স্নেহ টেহ করেন, সবই বুঝলাম। ডাক্তার বিধান কোত্থেকে আসলো? মানে বাংলাদেশের ডাক্তারদের মধ্যে যদি একজনকে নিতে হয় যে আমি একজন নিব যিনি যার সাংগঠনিক দক্ষতা আছে, যিনি রেসপেক্টেড একজন সিনিয়র প্রশাসনে কাজ করেছেন, তাহলে আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, আমাকে না, যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, সবাই বলবে, কয়েকটা নাম বলবে। এক নাম্বার নাম হয়তো বলবে প্রফেসর এম এ ফয়েজ। হুম, উনি হুম, ডিজি ছিলেন। হ্যাঁ, জি। হাইলি রেসপেক্টেড একজন রিসার্চার এবং আমি খুব ওনার নামটাই শুনেছি, আমি ওনার নামটাই বেশ কয়েকবার শুনেছি যে ওনার শুনেছেন বিষয়ে তাই না? তো পৃথিবীর বিভিন্ন একজন দেশে যদি ওনার ডাক্তার কাজ আছে। নিতে হতো, তাহলে ডাক্তার বিধান কেন, প্রফেসর এম এ ফয়েজ না? এবং সত্যিকার অর্থে উনি যদি থাকতেন এই হুম, উপদেষ্টা মন্ডলী একটু সমৃদ্ধ হতো, এবং হুম। উনি অনেক ভালো কাজ করতে পারেন এবং সকলের সাপোর্ট পায়। উনি তো হাইলি রেসপেক্টেড এবং আমরা সবাই রেসপেক্ট করি। তাহলে এটা কে নিল? একজনকে তো দায়িত্ব নিতে হবে, এই নামটা কে দিয়েছে? না, এখন এখন ধরেন আমরাও আমরাও কিন্তু আপনার আমি ব্যক্তিগতভাবেও কিন্তু অনেক পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। আমাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি বেশ কয়েকজনের নামই আমাকে লাইক জিজ্ঞেস করা হয়েছিল, আমি তাদের কথা বলেছি। এবং বেশ কেপেবল অফিসারদের কথা আমি আমাকে নরমালি সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করা হয়েছিল। সো সিকিউরিটি রিলেটেড প্রশ্ন করার জন্য ফলে আমি স্বরাষ্ট্র বিষয় এবং আপনার ডিফেন্স রিলেটেড বেশ কিছু বিষয়ে আমি অ্যাডভাইস দিয়েছি। কোনোটা হয়তো ২-১ টা ক্ষেত্রে হয়তো সেটা গৃহীত হয়েছে। বাট 95% ক্ষেত্রেই আসলে আপনার গৃহীত হয় নাই। এখন আমাকে যখন বলা হয়, আমি এরকম লোকজনকেই আপনার বাছাই করে দিয়েছিলাম, যারা হয়তো পুরো দেশে আপনি ট্রাভেল করতে পারতেন। গিয়ে বিভিন্ন থানায়, বিভিন্ন এলাকাতে গিয়ে বিভিন্ন যে কনসার্ন আছে, পুলিশের যে কনসার্ন আছে, ল এনফোর্সমেন্ট এজেন্সির যে কনসার্ন আছে, সেগুলো তারা অ্যাড্রেস করতে পারতেন। কারণ এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদ, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। কারণ আইন শৃঙ্খলার বাহিনীগুলার শুধুমাত্র না, বাংলাদেশে বর্ডার গার্ড আছে, এখানে আরো অনেক এজেন্সি আছে। তারা কিন্তু সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। এবং সরকার পরিবর্তনের সাথে সাথে এই এই গুরুত্বপূর্ণ যত দফতরগুলো আছে, এখানেও কিন্তু একটা আমূল পরিবর্তন আনার প্রয়োজন ছিল, আনা হচ্ছে অনেক স্লোলি। পুলিশের মতো একটা অর্গানাইজেশনে আপনার পুলিশের পুরা যেই মেরুদণ্ড রাপচার হয়ে গেছে। তো এই জিনিসটা কে আবার সংঘবদ্ধ করতে পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোটা খুব খুব অত্যন্ত রকম জরুরি। তার পুলিশ সদস্যরা যে সবাই আওয়ামী লীগের ভক্ত তা কিন্তু না, সাধারণ পুলিশ সদস্যরাও আছেন। তো তাদেরকে একটু বোঝানো, তাদেরকে একটু ইনক্রিমেন্ট প্রদান করা,
তাদেরকে কাজে উৎসাহ দেয়া, তাদেরকে অভয় দেয়া, এগুলা কিন্তু অত্যন্ত জরুরি বিষয় ছিল। তো এমন একজন হয়তো হতে পারতেন যিনি পুরো দেশের বিভিন্ন এলাকায় ট্রাভেল করতেছেন, সবার সাথে সভা করতেছেন, মিটিং করতেছেন, আহ, এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা আছে যেটা আসলে ডেভেলপ করা খুবই দরকার, সেটা লাইক সেসব বিষয় উনি হয়তো নজরদারি করতে পারতেন। আমরা যেটা দেখছি আসলে সরকার অত্যন্ত রাজধানী কেন্দ্রিক। আমি আসলে এখন পর্যন্ত দেখি নাই যে সরকারের উপদেষ্টারা পুরো দেশ চষে বেড়াচ্ছেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু পার্বত্য হচ্ছে না। চট্টগ্রামের সমস্যা হলো, ওখানে তো পার্বত্য চট্টগ্রামের সমস্যা হলো প্রশ্নমন্ত্রীকে যেতে হবে, সেই তাই না? ক্রাইসিসে, কিন্তু আসলে ধরেন যে ক্রাইসিসটা হলো সেখানে গিয়ে আমাদের ওইখানে যারা নাগরিকেরা আছেন তাদের সবাইকে কিন্তু অ্যাড্রেস করা উচিত ছিল, পাবলিকলি অ্যাড্রেস করা উচিত ছিল। তাদের যে কষ্টগুলো আছে কষ্টগুলোর আশ্রয় শোনা উচিত ছিল। কিন্তু এরকম কিন্তু আমরা কোনো কিছু দেখি না। আমাদের ভয়াবহ বন্যা, এখনো বন্যা চলতেছে উত্তরবঙ্গের শেরপুর টেরপুরে। উই আর ভেরি লাকি যে বাংলাদেশ সেনাবাহিনীর তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আপনি চিন্তা করেন, একটা দেশের এই সেনাবাহিনীটাই এখন আইন শৃঙ্খলা রক্ষা বা লাইক আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতেছে, পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণের কাজ এরা করতেছে। আমাদের শেরপুর টেরপুরের দিকে যে বন্যা হচ্ছে, এখন কিন্তু আর্মির লোকজনরাই গেছে কিছু লাইক আপনার সব রকমের সহায়তা যা যা করার তারাই ওগুলা করতেছে। ফেনীর বন্যা পরিস্থিতি এবং আপনার সাউদার্ন রিজনের যে বন্যা পরিস্থিতি ছিল সেখানেও কিন্তু তারা বেশ শক্ত ভূমিকা পালন করেছে। তো বাট এটা কতদিন করতে পারবে তারা, সেটার তো না, একটা তাহলে কি সময় আছে। তাহলে কি আপনি আপনি এটা পক্ষান্তরে স্বীকার করছেন না যে এই যে স্লো বললেন সরকার, এই সরকার স্লো হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানুষদেরকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে? এটা তো আসলে পেনাঙ্গিদা, আমি তো সাংবাদিক, আমি তো আসলে সরাসরি তাদেরকে দোষী বলতে পারি না, বাট অফকোর্স এটা আমার অবজারভেশন যে এটা হয়তো আরেকটু আরেকটু তৎপর, তাদেরকে আরো তৎপর হওয়া উচিত। এবং আমার মনে হয় যে তাদের কলেবর আরো বৃদ্ধি করা উচিত। আসলে এই যে যা বলছিলাম যে 300 জন সংসদ সদস্য, 30 জন নারী সংসদ সদস্য, 40 থেকে 50 জন মন্ত্রী থাকে একটা একটা সরকার পরিচালনা করতে। তো আপনি এই 20-25 জন উপদেষ্টা দিয়ে, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, এটা আসলে হবে না। লাইক এটা এটা বেশ কঠিন হয়ে যাবে তাদের জন্য, অত্যন্ত দুরূহ হয়ে যাবে। ভেঙে ভেঙে ফেলা, আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা, ছায়ানট, উদীচীর উপর হামলা, আরও বিভিন্ন জায়গায় দেশের হামলা, এবং খুবই মানে একদম কি বলে এটাকে, ভাষায় প্রকাশ করতে পারবো না, এক যুবককে, হিন্দু যুবককে ময়মনসিংহে পিটিয়ে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রেখে সেই লাশকে পিটিয়ে তারপর অগ্নিসংযোগ, সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, সেখানে উল্লাস করছে মানুষ। এইরকম একটা চিত্র আমরা দেখলাম। মানে ওসমান হাদির মৃত্যু, প্রতিবাদের সাথে এগুলোর সম্পর্ক কি, কোথায়? আপনাকে ধন্যবাদ শারমিন। আসলে আমরা যেই একটা সিচুয়েশন আনফোল্ড করতে দেখলাম ওসমান হাদির দুঃখজনক মৃত্যুর পরে, এবং তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে যেভাবে আততায়ীরা গুলি করে দেশ ত্যাগ করেছে, এই পুরো ঘটনাটাই একটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং এটা এরকম যে একটা এরকম ঘটনা যে ঘটবে বাংলাদেশে, এর আভাস কয়েক মাস ধরে পাওয়া যাচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সিকিউরিটি অ্যাপারেটাসের সাথে ইনভলভড প্রায় সকলের কাছে এরকম ইনফরমেশন ছিল যে বাংলাদেশে ভিন্ন কোনো রাষ্ট্রের মদদে এরকম আক্রমণ হতে পারে, এবং এটা হয়েছে। এটা হয়তো আমাদের কোনো রকম সিকিউরিটি ল্যাপসেস আছে, অথবা আমরা ওইভাবে প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এটা ঘটেছে। এবং আমরা এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক। হাদির মতো একজন তুখোর ছাত্র নেতার এভাবে মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না। যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই আটক করতে হবে। যারা এই পরিকল্পনা করেছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। যারা এদের সাথে জড়িত ছিল, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে এখানে বিপুল পরিমাণে অর্থের লেনদেন হয়েছে। তো এদের সবাইকেই আসলে খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির মৃত্যু পরবর্তী যে জিনিসগুলো আমরা দেখলাম, এখানে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বিশেষ কিছু গোষ্ঠী, বিশেষ কিছু ব্যক্তি সম্পূর্ণ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, যারা বহুদিন ধরে বলে আসছে, প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলোর সাথে বিশেষ কোনো রাষ্ট্রের যোগাযোগ আছে, এই পত্রিকাগুলো বিশেষ কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করছে, বহু মাস ধরে, কয়েক বছর ধরে তারা এগুলো বলার চেষ্টা করছে। এবং এই ইনস্টিটিউশনগুলোর উপরে এদের এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, এবং এদেরকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি যে এই ব্যক্তি এবং এই গোষ্ঠীরা অ্যাকচুয়ালি কারা, তারা কি চাচ্ছেন। কারা কারা তারা?
এই ব্যক্তি এবং গোষ্ঠী? এটা যেহেতু এটা একটা রেকর্ডেড কনভারসেশন, আমার এখন অন রেকর্ডে গিয়ে তো আসলে আমার বলার কিছু নেই। আপনি যদি একটু গত 24 ঘন্টার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রাবিং করেন, আপনি খুঁজে পাবেন এরা কারা। এবং এরা আপনার বিভিন্ন পার্টির সাথে, বিভিন্ন আহ, গোষ্ঠীর সাথে এরা আপনার এমবেডেড হয়ে গিয়েছে। নিশ্চয়ই খুঁজে পাবো, নিশ্চয়ই খুঁজে পাবো, এবং আমি হয়তো অবশ্যই। ধারণাও করতে পারি, কিন্তু এটা বলতে সমস্যা আছে নাকি? আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে যে আসলে না 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 না, এখানে আমি তো ওদের নামটাম বলতে চাই না। ওই যে একটা লোক আছে ল্যাংটা সুলাইমান নাম, ওকে যদি আপনি একটু সার্চ করেন ল্যাংটা সুলাইমান কে, আপনি এটা খুঁজে পাবেন। ওকে, আমি এটা বলতে চাই নাই আপনাকে। সো ইউ উইল ফাইন্ড হু হি ইজ এবং সে কি ধরনের কার্যকলাপ করে বেড়ায়। তার সহযোগী অনেকেই আছেন দেশে বিদেশে, এবং সরকারের ভেতরেও আমরা তো সবসময় শুনে এসেছি যে আমাদের সরকারের ভেতরেও একটা শ্যাডো সরকার বিদ্যমান। এই শ্যাডো সরকারের সাথে যারা আছেন, শ্যাডো সরকার যাদের পারপোজ সার্ভ করছে, তারাই এগুলা সবকিছু ঘটিয়েছে। এই তারাটা এবং আমি আরেকটু স্পষ্ট হওয়ার কি আপনার কাছ থেকে সুযোগ আছে কিনা? দেশে তাদের সহযোগী কারা, সরকারের ভেতরে কারা? দেশে তাদের সহযোগী আপনি যদি একটু দেখেন খতিয়ে, আমাদের উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কয়েকজন অনেকেই আছেন যারা ধরেন নির্বাচনের পক্ষে শক্ত অবস্থান নিতে ওদের ইন্টারনালি অনীহা প্রকাশ করেছেন। এবং আপনি দেখবেন যে সমস্ত উপদেষ্টাদের এগেইনস্টে ক্রমাগত মিথ্যাচার, ক্রমাগত প্রপাগান্ডা চালানো হয়েছে, যে ব্যক্তিদের কথা বললাম এরাই চালিয়েছে সংঘবদ্ধভাবে মাসের পর মাস ধরে, সিন্স আগস্ট 2024। এই লোকগুলাই কিছু কাজ করার চেষ্টা করেছে এবং এই লোকগুলাই ইলেকশনটা চায়। তো যারা ইলেকশনটা কন্ডাক্ট করতে চায়, যারা একটা প্রোগ্রেসের দিকে যেতে চায়, যারা দেশে আসলেও একটা গণতান্ত্রিক শক্তির ব্যাকড সরকার আসুক এটা চায়, ওই গোষ্ঠীটা ওদেরকেই এমন ভাবে পজিশন করেছে, এমন ভাবে তাদেরকে ভিলিফাই করেছে যেন সাধারণের কাছে, সাধারণ পাবলিকদের কাছে তাদেরকে খুব বাজে ভাবে, শুধুমাত্র তাদেরকেই না, তাদের পরিবার সদস্যদেরকে পর্যন্ত অত্যন্ত নোংরা ভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং এটা করে তারা এদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, এরা যেন পথ ত্যাগ করে চলে যান এটা করার চেষ্টা করেছে, কিন্তু তারা কোনোভাবেই লাভবান হননি। এবং ওদের ভেতরে যে লোকরা আছে, 2 থেকে 3 জন উপদেষ্টার মতো আছেন, আমি তাদের নাম বলবো না এখন, এটা আপনি আমাকে রিকোয়েস্ট করেন না নাম বলার জন্য, বাট সাধারণ লোকজন বুঝতে পারবে যে এরা কারা। এদের সাথে আবার আপনার যার কথা বললাম, আপনার সোলাইমান লেসু বলি আমি ওকে, লেসুর বন্ধু চক্র আছে একটা বাংলাদেশে, একটি বিশেষ পলিটিক্যাল পার্টির কিছু লোকজন আছে, আপনার ছোট একটা পলিটিক্যাল পার্টি, 2 অক্ষরের নাম, ওই পার্টির কিছু লোকজন আছে। এবং ছোটন নামে একটা ব্যক্তি আছে। ছোটনের নাম বলতে আমার কোনো সমস্যা নেই, এটা আমি বহুবার বলেছি। ছোটন চক্র বলতে যেটা বুঝে থাকি আমরা, এবং ছোটনের ইন্ধনে আমাদের এখানে দেখেছি আমরা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ একজন সহকারী করা হয়েছে খোদা বক্স নামে। খোদা বক্স এরপরে আসলো রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা হয়ে এসে, রোহিঙ্গা বিষয়ক সহকারী হয়ে এসে একজন হয়ে গেলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এই যে তাদের পোর্টফোলিও গুলো আছে, তাদেরকে যে এই টাস্ক গুলো দেওয়া হয়েছে, তাদের অ্যাকচুয়ালি কাজটা কি, তারা কি কাজটা করছেন বাংলাদেশে? আপনি যদি একটু ভালো করে দেখেন যে তাদের আসলে ইতিহাসটা কি, তারা কাদের সাথে ইনভলভ ছিল, তারা কি কি করেছে অতীতে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনার কাছে একজন উপদেষ্টা আছে, আমি গতকালকে দেখলাম যে 2 জন উপদেষ্টার ব্যক্তিগত সহকারী একটা বিশেষ রাজনৈতিক দলের কর্মী ছিলেন আগে, ওই বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত ছিলেন। এবং এরকম শুধুমাত্র সহকারী না, আপনি আমাদের স্বরাষ্ট্র সচিব যিনি আছেন, আপনি ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করে দেখবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই আমরা সবাই বলছি যে এই লোক খারাপ, সে কোনো কাজ করছে না। হ্যাঁ, হতে পারে প্রবাবলি হি ইজ ফেইলিং, কিন্তু তার উপরেও যে এই যে খোদা বক্সকে নিয়ে আসা হয়েছে, খোদা বক্সকে কেন নিয়ে আসা হয়েছে, খোদা বক্সের কাজটা কি? এনারা তার উপরে চলে গেলেন কি করে? কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা তো আমরা যদি পদ দেখি তাহলে কোনোভাবেই মানে আর কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে নন আইন শৃঙ্খলা রক্ষার। অবশ্যই না, অবশ্যই না। এনারা ওই যে বললাম আপনার, যে সরকারের ভিতরে যে সরকার আছে, যারা সরকারের ভিতরে হায়ারার্কি ক্রিয়েট করেছে, যাদের বিভিন্ন মহলে এক্সেস আছে সরকারের ভিতরে, এরা এগুলা করছে। আপনি দেখেন যাচাই করে যে প্রধান আপনার নিরাপত্তা উপদেষ্টা খলিল, মিস্টার খলিলুর রহমানের সহকারী আছেন, এক বিশেষ সহকারী আছে একজন, তার নাম হচ্ছে মুস্তাইন জহির। মুস্তাইন জহিরের অ্যাক্টিভিটিস যদি আপনি একটু দেখেন, সে কাদের সাথে ইনভলভ ছিল, আমি যার কথা বললাম আপনার সোলাইমান লেসু, এদের সাথে মুস্তাইন জহিরের ইনভলভমেন্ট কি, এদের সাথে ওই যে 2 অক্ষরের পার্টিটার কথা বললাম তাদের ইনভলভমেন্ট কি, ছোটনের ইনভলভমেন্ট কি,
ছোটন, মোস্তাইন জহির এবং 2 অক্ষরের পার্টির যিনি সভাপতি, এরা একসাথে গিয়ে ভারতের সীমান্ত দিয়ে এই লোককে পার করে দিয়েছিল 2018 সালের দিকে। এবং আপনি চিন্তা করেন দিনে দুপুরবেলা কাকে? বাংলাদেশের নিরাপত্তা সীমান্ত উপদেষ্টা? দিয়ে, নিরাপত্তা না উপদেষ্টা? না না, ওই যে সোলাইমান ও আচ্ছা, লেসু, সোলাইমান। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, ওই লেসুকে পার হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছিল ভারতের ভেতরে দিনে দুপুরবেলা। এবং সে খুব সুন্দর করে নাচতে নাচতে ভেতরের দিকে প্রবেশ করে গেল, এবং ওরা খুব সুন্দর করে পুরো জিনিসটা ভিডিও করে আবার রেখে দিল আর কি নিজেদের কাছে। তো আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে একটা লোক অবৈধ পথে ভারতের ভেতরে ঢুকে গেল, সেখান থেকে সে আবার থাইল্যান্ডে চলে গেল। তো আপনি যখন অবৈধ পথে ভারতে ঢুকলেন, আপনি যখন ভারত থেকে থাইল্যান্ডে গেলেন, আপনি কোন পাসপোর্ট ব্যবহার করে গেলেন? আপনি তো ভারতে ঢোকার সময় আপনার পাসপোর্টে কোনো রকমের সিল পড়েনি তখন। ইটস ন্যাচারাল, তাই না? এবং আপনি যখন বের হবেন বর্ডার দিয়ে, আপনাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে যে আপনার পাসপোর্টের সিল নাই কেন। আপনি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে একটা পাসপোর্টের সিল ম্যানেজ করেছেন। এবং এই যে থাইল্যান্ড পর্যন্ত যাওয়াটা যে ব্যক্তি অর্গানাইজ করে দিয়েছে, সে এখন সরকারের ভিতরে একজন উপদেষ্টা। ওকে, তো ওনার মাথায় অনেকগুলো সাদা চুল আছে, সব চুল টুল তার সব সাদা। এটা আমি আপনাকে কি নাম দেখলে বলবো? মানে আমি যাকে বুঝছি, আমি কি নাম বলবো আপনি না বললে? না। আপনি তারপরে আচ্ছা। ওই লোক যখন ওইখানে গেল, থাইল্যান্ডে গিয়ে যখন পৌঁছালো, থাইল্যান্ড থেকে তাকে নিয়ে যাওয়ার আয়োজন করলো এই লোক। হুম, হ্যাঁ, তো যখন থাইল্যান্ড থেকে ফ্রান্সে চলে গেল এই লোক, ফ্রান্সে তো সে গিয়ে কি করছে না করছে এটা আপনি দেখতেই পাচ্ছেন। এবং গত বছরের 2024 সালের এপ্রিল মে মাসের দিকে, যার কথা বললাম, এই একই উপদেষ্টা আহ তাসলিম খলিল ভাইকে, মেট্রো নিউজের এডিটর ইন হুম, চিফ, তাকেই কোথায় সে বলেছে যে, অথবা তাসলিম খলিল ভাইয়ের আহ, মাধ্যমেই আমি এটা জেনেছিলাম যে আহ, বাংলাদেশের একমাত্র উপায় হচ্ছে তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি। তো তালেবানাইজেশন অফ দ্য কান্ট্রি ওনার মতো লোক বলছে, এটা হয়তো তখন আসলে আমাদের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে বাংলাদেশে আসলে যেভাবে বিভিন্ন রকমের প্লট আনফোল্ড হচ্ছে, বাংলাদেশে এই বিভিন্ন রাষ্ট্রের প্রভাব যেভাবে এসেছে, যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন খুবই 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 কম, আমাদের তেমন বাণিজ্য নাই এদের সাথে করে, তেমন কোনো কাজকর্ম নাই, বাট তাদের প্রভাব বাংলাদেশে বেশ শক্তভাবে আমরা লক্ষ্য করছি। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশে ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা আছে ভারত, এরা তো অবশ্যই গত 16 বছর ধরে আওয়ামী লীগের সাথে তাদের যে সম্পর্ক, তারা যেভাবে আওয়ামী লীগের সাথে কোঅপারেট করেছে এবং তারা সম্পর্ক এস্টাবলিশই করেছিল আওয়ামী লীগের সাথে, তাদের কাছে বাংলাদেশ রাষ্ট্র এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যেন আর কোনো রকমের অস্তিত্ব ছিল না। হুম। তো এই যে তারা একটা বড় ভুল তারা করেছে, অথবা যেটাকে আমি ভুল বলবো কিনা, এটা তারা ইচ্ছাকৃতভাবেই হয়তো এটা তারা এই কাজটা করেছে, এটা আমি একেবারে এটা একেবারে গ্রহণযোগ্য না। তো এই কাজটার মাধ্যমে তারা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে কিন্তু তাদের একটা বড় দূরত্ব তৈরি হচ্ছে, কারণ নিঃসন্দেহে। তারা তাহলে আপনার গত, কথা থেকে একটু সামারি করি যে তাহলে সেই হ্যাঁ, গোষ্ঠীটির কথা আপনি যেটা ইঙ্গিত করছেন, তারাই কি এখন দেশ চালাচ্ছেন? ডক্টর ইউনূস বা আমরা যে সরকার দেখছি সেটি আসলে কার্যকর না, এটা কি? কার্যকর হলেও বলে না, সরকারের ভিতরে একটা প্যারালাল গভর্নমেন্ট আছে। একটা প্যারালাল গভর্নমেন্ট আছে যারা আসলে তালেবানাইজেশন প্রক্রিয়া চায়। ওরকমই হয়তো কিছু একটা চায়, ওরকমই হয়তো তার কিছু একটা চায়। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এখন একটু Sorry, আসলে হ্যাঁ। হাদি হত্যাকাণ্ড সম্পর্কেও একটু যাব, তবে তার আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল রাত ভর, তো যেই তো আপনাকে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই ভারতের সাথে যেই সম্পর্কটা বাংলাদেশের, যে একটা অত্যন্ত তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা অবশ্যই খুব পজিটিভলি নেয়নি। এই জিনিসটাকে কিছু কতিপয় ব্যক্তি গোষ্ঠী গত কয়েক বছর ধরে ক্যাপিটালাইজ করেছে এমন করে যে এটাকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কিন্তু তার মানেটা কি? তার মানে কি আমরা কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব? আমরা কি ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের দেখতে হবে? এবং ভারতের মতো একটা দেশ, যে আমাদের দেশের সাথে প্রায় 4,000 সাড়ে 4,000 কিলোমিটারের মতো যাদের বাউন্ডারি আছে, ল্যান্ড বর্ডার আছে, আপনি তো শক্তিতে অথবা কোনোভাবেও এই রাষ্ট্রের থেকে আপনি এর সাথে তো যুদ্ধ করে পারবেন না। কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। এবং এই এই যুগে কে যুদ্ধের মতো সংঘাতের মতো
মধ্যে ইনভলভ হতে চায়। যেটা করা সম্ভব সেটা হতে পারে যে আপনি হয়তো একটা ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারেন। আপনার কাছে একটা ওয়ার্কিং রিলেশনশিপ আপনাকে অবশ্যই রাখতে হবে। কিন্তু যেভাবে এখন ন্যারেটিভ গুলো প্রিচ করা হচ্ছে, যেভাবে প্রথম আলোর উপরে আক্রমণ করা হচ্ছে, এবং গতকালকে রাত্রিবেলা দুটা পত্রিকা দেশের, শুধুমাত্র বাংলাদেশের উপমহাদেশের অন্যতম সেরা পত্রিকা আপনাদেরকে বলতে পারে, এদেরকে আক্রমণ করা হলো। এতগুলো জার্নালিস্ট, 30-35 জন জার্নালিস্টের ওয়ার্কার, এদের জীবন যে ঝুঁকির মধ্যে ফেলা হলো, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। শুধুমাত্র তাই না, পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে কেন্দ্রগুলো আছে, আপনার ছায়ানট বলুন, উদীচী বলুন, এখানে আক্রমণ করা হলো কেন? আপনার হারমোনিয়াম ভাঙা হচ্ছে, তবলা ভেঙে ফেলা হচ্ছে, এগুলার দোষ কি? এবং আমরা দেখছি যে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে কারা কারা, বিশেষ কোন কোন গোষ্ঠী এটা মন্তব্য করেছে যে দেশের সঙ্গীতের টিচার রাখা হবে না, প্রাইমারি স্কুলে সঙ্গীতের কোনো রকমের টিচিং হবে না, বিভিন্ন এরকম ন্যারেটিভ আমরা দেখেছি। পাশাপাশি গতকালকে ভারতীয় যে ডেপুটি হাই কমিশনার, তার বাসায় আক্রমণের চেষ্টা করা হয়েছে। এই সবকিছু যদি আপনি মিলিয়ে দেখেন তো, এবং আমরা যেটা জানি যে আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান, ওনার বাংলাদেশে অ্যারাইভ করার কথা, বাংলাদেশে পৌঁছানোর কথা। তো এখন কি কেউ ওনার যে এই অ্যারাইভালটা আছে, ওনার যে বাংলাদেশ উনি 17-18 বছর পরে যাচ্ছেন, এটাকে কি কেউ আন্ডারমাইন করার চেষ্টা করছে? এটার সাথে কি কেউ একটা সাংঘর্ষিক অবস্থা যাওয়ার চেষ্টা? প্রশ্ন জমে যাচ্ছে এক একটা করি যে তিনি কি আসলে এই পরিস্থিতিতে আসতে পারবেন? তো কারণ তার নিরাপত্তা শঙ্কা এবং আরো কিছু বিষয় ছিল যেটি তিনি ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, সেই তার একক নিয়ন্ত্রণাধীন নয়, বা এটা খুব স্পর্শকাতর বিষয়। সেখান থেকে গ্রিন সিগন্যালটা, মানে সেই নিয়ন্ত্রণটা কি তিনি পেলেন আসবার জন্য? সেই গ্রিন সিগন্যালটা পেলেন, এবং দেশে যখন এই পরিস্থিতি দেখা যাচ্ছে, তখন কি আবার সেই শঙ্কাটা মানে উড়িয়ে দেওয়া যায়, যে শঙ্কাটার কথা এতদিন ধরে শুনছিলাম? আমার মনে হয় ওনার এখন যে সিদ্ধান্তটা উনি নিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে সম্ভবত উনি আর পিছপা হবেন না। মোস্ট লাইক হি হ্যাজ মেড আপ হিজ মাইন্ড এন্ড হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। আচ্ছা, সেটি আপনি মনে করছেন। আসি একটু, আমি বলছিলাম যে হাতি হত্যাকাণ্ডের বিষয়ে একটু যাব। আচ্ছা, ভারতের বিষয়ে যেটি আপনি বলছেন যে তারা যে এই যে যুদ্ধ ঘোষণা করার মতো একটা অবস্থানে, আপনি বেশ আগে থেকেই এই একটা প্রক্রিয়ার কথা বলছেন। হ্যাঁ, আমরা তো শুনছিলাম যে মানে এখন যখন এই ভাঙচুর চলছে, তখন সার্জিস আলম লিখছেন উই আর ইন ওয়ার। আমরা দেখছি হাসনাত আবদুল্লাহ তো বলছেন বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিতে হবে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দিতে হবে। মাহমুদুর রহমান বলছেন যে আমরা ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এর আগে আমরা দেখেছি ব্রিগেডিয়ার আমান আজমি, গোলাম আজম পুত্র, তিনিও বলেছেন সেভেন সিস্টার্স আলাদা করা, তাদেরকে সহায়তা করা। রাওয়া ক্লাবের সভাপতি বলেছেন, এরকম আসলে অনেকেই বলছেন। আপনি বলছিলেন যে আমরা তো আসলে যুদ্ধে যাবার মতো আমাদের সেই সক্ষমতাও নাই, বা এই সময় আসলে কে চায় যুদ্ধ? সক্ষমতা নাই, বাস্তবতাও। তাহলে তারা আসলে কি চাইছেন? মানে তারা এই যে যুদ্ধ পরিস্থিতি করে পারবো না গেলে, অবশ্য নায়েবে আমির, একটু আরেকটা লাইন একটু বলে দিই, জামাত ইসলামের নায়েবে আমির বলেছিলেন যে 50 লাখ তরুণ প্রস্তুত আছে ভারতের সাথে যুদ্ধ লাগলে। জি, এরকম তাহলে তো আপনি মিলিয়ে তো ফেললেন যে এই ধরনের মন্তব্য যারা করছেন অথবা করেছেন, তারা আসলে কতটা পলিটিক্যালি সাউন্ড। এবং যদি কেউ পলিটিক্যালি সাউন্ড হয়েও থাকেন এদের মধ্যে দুই একজন, তাহলে তারা কেন এরকম হঠকারী মন্তব্য করবেন? এরকম হঠকারী মন্তব্য আপনি তখনই করবেন যখন আপনার সামর্থ্য নাই, কিন্তু আপনি কিছু একটা করতে চাইছেন। এবং এটা কেন করতে চাইছেন? আপনি হয়তো লোক দেখাতে চাচ্ছেন, আপনি হয়তো নিজেকে প্রেজেন্ট করতে যাচ্ছেন যে আপনি একজন অত্যন্ত বলিষ্ঠ অথবা একজন কেপাবল লিডার, অথবা নিজেকে এস্টাবলিশ করতে যাচ্ছেন একটা এমন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যার হয়তো অনেক বল আছে, অথবা যিনি নেতৃত্ব দান করতে পারেন সামনে থেকে। কিন্তু আপনার পেছনের যে জিনিসগুলো, পেছনের যে মেকানিজম গুলো আছে, আপনি যাদের দ্বারা ব্যাকড, তাদের বিষয়ে কিন্তু আমার মতো এরকম আরো অনেকেই জানেন যে আপনি কাদের দ্বারা ব্যাকড, কি করতে যাচ্ছেন। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের আমাদের যে অবস্থান, ভূ রাজনৈতিক অবস্থান, আমাদের যে ডেমোগ্রাফ, এটা কিন্তু যে সমস্ত দেশে এমনটা করার চেষ্টা করা হয়েছে আগে, যেমন আমি আপনাকে লিবিয়ার কথা বলতে পারি, সিরিয়ার কথা বলতে পারি, ইরাকের কথা বলতে পারি, আমাদের ডেমোগ্রাফ কিন্তু এরকম না। আমরা বেশ লিবারেল একটা কান্ট্রি। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, আমরা সবাই সবার সাথে একসাথে মিলেমিশে বসবাস করতে পছন্দ করি। আমরা কট্টরপন্থী দেশ না। আমরা সালাফিজম, আপনার এদেরকে আমরা ওয়াহাবিদের মতো আমরা না। আমাদের যে মুসলিম
ইয়েটা আছে। আমাদের মুসলমান সমাজ এরকম না। আমরা একটা মোটামুটি মডারেট লাইফ লিভ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই। কিন্তু এখানে কারা এই সালাফিজের আইডিওলজি আনতেছে, কারা এটা আমাদের সোসাইটিতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি রকমের পরিষ্কার। হুম। তো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে, এই যে ধরেন আপনার বিভিন্ন রকমের অ্যাপ্রোচ তারা গ্রহণ করেছে, বিভিন্ন ধরনের ন্যারেটিভ আপনি তাদের কথা বললেন। এই যে মাহমুদুর রহমান উনি যেটা বলতে পারেন না সেটা ওই হাসনাদেরকে দিয়ে উনি বলেন, হাসনাত সার্জিসদেরকে দিয়ে বলেন আর কি। এটাই আমি জানি, এবং এটা সবাই জানে। ওরা যে দলটা করে এনসিপির অনেক অনেক ছেলেরাই এটা খুব ভালো করে জানে যে মাহমুদুর রহমান এই জিনিসগুলো পুশ করে থাকেন, এবং ওনার উদ্দেশ্যটা কি সেটাও হয়তো আমরা আগামী 48 to 72 আওয়ার্স দেখতে পারবো, কেন কি কারণে তারা এগুলা করছে। কেন এই 48 to 72 আওয়ার্স কেন, মানে এই সময়টাকে আপনি বিশেষায়িত 48 to 72 আওয়ার্স আমি বললাম কারণ বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে আসছে। গতকালকে তো আমরা রাত্রেবেলা দেখলাম একটা চরম ভ্যান্ডালিজম করা হয়েছে, প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, আপনার ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি ছায়ানটে আক্রমণ হয়েছে, উদীচিতে আজকে আক্রমণ হয়েছে, এবং ভারতীয় হাই কমিশনের অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি আবার 2-3 দিন আগে একটা লেখা পড়ে থাকেন, ফেসবুকেও আমার লেখা আছে, ওখানে টুইটারেও বোঝা আছে যে একটা চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার তোড়জোড় চলছে, এবং এই তোড়জোড়টা তারেক রহমানের নির্বাচনকে সামনে রেখে আশাকে ঘিরেই অনেকটা এরা একটা পরিকল্পনা করছে। সো যেহেতু এর মাঝখানে হাদির মতো একজন তরুণ নেতার মৃত্যু ঘটলো দুঃখজনক ভাবে, তারা এখন সামনে এই জিনিসটাকে এমন ভাবে প্লেস করবে আর কি, কারণ আগামীকালকে যখন তার জানাজাটা হবে, জানাজার পরবর্তী সময়ে বেশ বড় রকমের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা আছে এদের। এই অস্থিতিশীল পরিস্থিতি মানে কি, যে এটা রাতে দেখলাম সেরকম কিছু, নাকি অন্য আরো কোনো অস্থিতিশীলতার কথা বলছেন? আমি আসলে এটা বিস্তারিত এখন বলে আই ডোন্ট ক্রিয়েট এনি কাইন্ড অফ প্যানিক, কিন্তু যারা এটা করার পরিকল্পনা করছেন আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটলেই কেউ বলতেছে যে পুরো দেশ থেকে লোক আসতে হবে জানাজায় অংশগ্রহণ করতে, সবাই দলে দলে ঢাকায় আসুন। বাংলাদেশে তো আসলে ধরেন জানাজার নামাজে কিন্তু ঢাকা শহরেও অনেক মানুষ বসবাস করেন, তারা অনেকেই আসবেন, আমি যতটা জানি অনেকেই যাবেন। আপনাকে পুরো বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে জানাজার নামাজ পড়তে হবে, এটা এমন আমার কাছে জিনিসটা একটু অবশ্যই চোখে লেগেছে। মানে কি জানাজার নামাজের পেছনে আসলে ভিন্ন উদ্দেশ্য আছে? সেটা হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখার জন্য যে আসলে কি উদ্দেশ্যটা এদের আছে, এবং লোকজন জমায়েত করে তারা কি কোনো বিদেশি এমবাসিতে ব্রিজ করতে চায়। তো এই যে আপনি যে বলছেন যে একটা উদ্দেশ্য থাকতে পারে 48 থেকে 72 আওয়ার্সের একটা, এই বিষয়কে আপনার তো অনেক মানে ভেতরে অনেক তথ্য আপনার কাছে থাকে, গোয়েন্দারা জানেন তো যে অস্থিতিশীল হতে পারে, তাদেরকে কোনো প্রস্তুতি আছে? হ্যাঁ, অবশ্যই জানেন, অবশ্যই। আপনি জানেন তারা প্রস্তুত, নাকি হাদিকে গুলি করে পালানোর মতো ওই রকমই একটা প্রস্তুতি? না, হাদিকে গুলি করে পালানোর পরে আমার মনে হয় না যে এই দোষটা সম্পূর্ণভাবেই আসলে সিকিউরিটি এজেন্সিদেরকে এভাবে দেওয়া উচিত, কারণ যখন এই ঘটনাটা ঘটার পরে দেখেন একটা সময় তো ছিল, একটা পিরিয়ড তো ছিল, 4 থেকে 5 ঘন্টা পরে আইডেন্টিটিটা জানা যায়, এবং যারা তাকে পালাতে সহায়তা করেছে এরা কিন্তু বেশ স্মার্ট, এরা বেশ পরিকল্পিত ভাবেই তারা পালাতে সহায়তা করেছে। আপনি দেখবেন যে ওর যে মোটরসাইকেলটা ছিল, মোটরসাইকেলের পেছনে যখন গুলি করে তখন ওটার পেছনে যেটা সিএনজি ছিল, এই সিএনজি গুলাও কিন্তু তার দলেরই সদস্য, এবং তাদের পরিকল্পনা ছিল যে যদি ব্যর্থ হয় তারা এখান থেকে স্মোক স্ক্রিন তৈরি করে তারা এখান থেকে স্কেপ করবে, তারা ওখান থেকে পালিয়ে যাবে। সুতরাং যারা এই পরিকল্পনা নিয়ে করেছে নিশ্চয়ই 1 থেকে 2 দিনের প্ল্যান এটা ছিল না, এটা অনেক দিনের প্ল্যান ছিল, এবং এই প্ল্যানিং এর কারণে আপনি দেখেন যে আমরা দেখতে পাচ্ছি এই ছেলেগুলা কিভাবে হাদির প্রচারণার ভিতর পর্যন্ত ইনফিলট্রেট করেছে। আপনি একটা ছেলেকে ঢোকালেন, কয়েকটা ছেলেকে আপনার প্রচারণার অংশ করলেন এমন সেন্সিটিভ সময়, এই ছেলেকে আমরা দেখলাম সে ইনকিলাব মঞ্চের অফিসে পর্যন্ত গিয়েছিল, তো নিশ্চয়ই পরিকল্পনা করেই তারা এই কাজটা করেছে, তাই না? জি, নিঃসন্দেহে। এবং এই পরিকল্পনাটা যে কিছু একটা আছে, তাকে যে 30টির মতো নাম্বার থেকে হাদিকে হত্যা সহ তার পরিবারের উপরে আক্রমণ ইত্যাদি নানান রকম হুমকি দেওয়া হচ্ছিল, সেটি যেমন জানা ছিল, সব কিছু আসলে গোয়েন্দাদের জানা ছিল। তারপরেও এই ঘটনাটি তো না থামানো গেল, না তাদের পালানোটা বেশ নিরাপদেই তারা পালিয়ে গেল। এখানে মানে আপনি বলছেন গোয়েন্দা ব্যর্থতার কথা বলা যাবে না, তাহলে কি এরকম কিছু বলার সুযোগ আছে? আমি
শুধু তাদের দেওয়া যাবে না, কোনো মানে ইনভলভমেন্টটা কোথা থেকে? অনেকে বলছেন ডিপ স্টেটের ইনভলভমেন্ট আছে, আদৌ আছে কিনা আপনার কাছে, মানে এটাও একটু মানে জানতে চাই, ইনভলভমেন্টেরও কোনো ব্যাপার আছে কিনা? ইনভলভমেন্টের ব্যাপারটা আমার মনে হয় বেশ পরিষ্কার হয়ে গেছে যে এখানে কারা এটার সাথে করে ইনভলভ ছিল এবং কারা কোন উদ্দেশ্য নিয়ে এই এই ঘটনাটাই আপনার ঘটিয়েছে। আপনি দেখেন যে এই ছেলেটার আগে রাজনৈতিক অ্যাফিলিয়েশন কি ছিল, এবং এই ছেলেটা যাদের সাথে রাজনীতি করতো, আমরা কয়েকটা নাম সামনে এসেছে, ইসমাইলের নাম সামনে এসেছে, আপনার সম্রাটের নাম সামনে এসেছে, আপনার জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লবের নাম সামনে এসেছে। এবং আমার যে সমস্ত সূত্র আছে তাদের সাথে আমি যাদের সাথে কথাবার্তা বলে, সূত্র মানে আপনার কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো সিকিউরিটি ফোর্সের সূত্র না, এটা আপনি বলেন আওয়ামী লীগ কেন্দ্রিক সূত্র বলেন, আন্ডারগ্রাউন্ড রেডের সূত্র বলেন, আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথাবার্তা বলতে হয়েছে এটার বিষয়ে। এটা নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে ইট ওয়াজ এ ভেরি মাচ কোঅর্ডিনেটেড প্ল্যান বাই আপনার বিপ্লব, সম্রাট, এই চক্রের মোহাম্মদপুর কেন্দ্রিক যে গ্যাংটা ছিল ওদের আওয়ামী লীগের, ওই চক্রের পরিকল্পনায় এই কাজটা ঘটেছে। জি, আপনি তার পূর্বের রাজনৈতিক সম্পৃক্ততা বলছেন ছাত্রলীগ, আপনার পোস্টগুলো আমি খেয়াল করি, আপনি লিখেওছেন যে তার রাজনৈতিক সম্পৃক্ততা কেমন, মানে এই সম্পৃক্ততা আবার অনেকে এরকমও প্রশ্ন করছেন সেরকম সম্পৃক্ততা কিনা, যেরকম করে সাদিক কায়েম সম্পৃক্ত ছিলেন, হাসনাত, সার্জিস, এনারা যেরকম সম্পৃক্ততা ছিলেন, যেটাকে এখন ইদানিং বলা হচ্ছে লুঙ্গির নিচে লুকিয়ে থেকে রাজনীতি করা, সেরকম আসলে এও লুকিয়ে থেকে, তাছাড়া এত কাছে আসলো কি করে হাদির? আচ্ছা আসলো, তিনি এরপরে যখন ছাত্রলীগ সবাই পালিয়ে বেড়াচ্ছে তখন সে ব্যাংক লুট করার মতো ঘটনা ঘটালো, আবার জামিনও পেয়ে গেল। এরকম একটা ক্যারেক্টার পোর্টফোলিওর একজন মানুষ একদম হাদির ডান হাত হবার মতো ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেলেন, এটা কিভাবে? এই ছেলেটাকে যদি আপনি ট্র্যাক করেন, আপনি দেখবেন যে ছেলেটার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং ট্রেট আছে। সেগুলো কি, যে তার চেহারা সে প্রায় চেঞ্জ করে। তার চুলগুলো কখনো অনেক বড় বড় থাকে, কখনো সে স্পেক্স পরে না, কখনো সে কন্টাক্ট লেন্স পরে, কালার্ড লেন্স পরে, কখনো সে আবার চুল বেশ ছোট করে ফেলে, আবার বেশ অদ্ভুত রকমের একটা ফ্রেম চশমা পরে। এবং তাকে আমরা দেখেছি যে সে এই ঘটনার এক দেড় মাস আগেও যখন সে অ্যারেস্ট হয়ে বের হয়ে আসে, তখন সে একটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল করে, ওইখানেও সে ছিল, তাকে ওইখানে স্পট করা গেছে। এবং হাদির সাথে যে যখন ইনভলভ হয়েছে তখন কিন্তু তার অ্যাপিয়ারেন্স আবার চেঞ্জড। ঝটিকা মিছিলের অ্যাপিয়ারেন্স এবং তার হাদির সাথে যখন সংশ্লিষ্ট হয় সেই অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের না। এবং এটা অনেকেরই তাকে চিনতে সমস্যা হবে যদি এভাবে সে আসে, কারণ তখন তো আসলে এক্সকিউজ মি, নির্বাচনী প্রচারণার সময় তো অনেকেই আসে, এবং হাদির পক্ষে অথবা ওর টিমের পক্ষে হয়তো এটাকে সেভাবে ফিল্টার করা পসিবল হয় নাই। বাট এটা জুলকারনাইন স্যার শুধু তো সে প্রচারণায় না, তার সাথে আড্ডায়, তার সাথে একদম ব্যক্তিগত আলাপচারিতায় ওয়ান কথা বলছেন, এরকম তো তাকে দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রচারণায় র্যান্ডম এসছেন এরকম তো না, তাকে তো খুব ভালো চেনা জানা বলে মনে হচ্ছে। এখন আমি যেটা বললাম আপনাকে, যে যখন ইলেকশনের জন্য কেউ ক্যাম্পেইন করা শুরু করে, আর এই ছেলেরা খুবই ইয়াং ছেলে, হ্যাঁ, হাদি বলেন আপনি, এবং অন্য যারা আসছে, হাসনাত, সার্জিস, ওরা হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুবাদে ক্যাম্পাসে কাজকর্ম করেছে, ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করেছে, কিন্তু ব্রডার ওয়েতে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টির কারা ছোটখাটো কর্মী, নেতা নেত্রী, মিড লেভেলের নেতা নেত্রী, এদেরকে কিন্তু আসলে ওদের চেনার সুযোগটা ওইভাবে হয় নাই। এই ছেলেকে চেনার সুযোগ হবে না যে এক মাস আগে অস্ত্র নিয়ে ডাকাতি করতে গিয়ে আমার মনে হয় না, কারণ ছাত্রলীগের তার ফেসবুক থেকেও তো ওই ছবিগুলো দেখা গেছে, আপনি অনেকগুলো ছবি দিয়েছেন, তো তাকে কেন চেনা যাবে না? বাংলাদেশে তো আসলে কয়েকদিন এখন যে অবস্থা, কয়েকদিন পর পরে কত মানুষ অ্যারেস্ট হচ্ছে, আর যেটা বললাম আমি আপনাকে যে তার চেহারার মিলটা নাই। তার চেহারার যে মিলটা ছিল অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে, সে যখন আবার বের হয়েছে, তারপরে সে আবার চুল বড় করছে, আবার চুল বড় করার পরে সে আবার ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের পরে গিয়ে সে আবার আপনার তার হেয়ার কাট করে এরকম করেছে। সো এই যে তার একটা ট্রেন্ড, এটা বেশ সারপ্রাইজিং। মানে কথাটা শুনে না একটা সিনেমার কথা মনে হচ্ছে, বাজিগর সিনেমা দেখেছি শাহরুখ খানের, কন্টাক্ট লেন্স পড়লেই আর তাকে কেউ চেনে না, এরকম একটা পরিস্থিতি। মানে তার এই ব্যাকগ্রাউন্ড, এবং সে তো শুধুমাত্র হাদির সাথেই কথা বলছে তা না, ওই ঘনিষ্ঠ সার্কেলের মধ্যে অন্যরা তার সম্পর্কে কি জানেন, এটা কি আপনি জেনেছেন? তার বন্ধু বান্ধব বা তারাও কেউ অ্যাকচুয়ালি তাকে ডাউট করে না, বিকজ আমি ঘনিষ্ঠ সার্কেলের দু একজনের সাথে কথাবার্তা বলে যেটা বুঝতে পারলাম, হি ওয়াজ কোয়াইট আ সুইট টকার। সে বেশ মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে এদের ভেতরে আপনার বন্ধু সুলভ আচরণ করে সে এদের ভেতরে প্রবেশ করে গিয়েছে। জি, তাহলে কি ওই কনক্লুশনটা, মানে
শিবির যেভাবে গুপ্ত ছিল ছাত্রলীগে, এখন ছাত্রলীগ এসে গুপ্ত হয়েছে এদের মধ্যে। এরকম এরকম অ্যালার্মিং বিষয় হচ্ছে, এরকম কিন্তু একটা দুইটা না, এরকম অনেকেই আছে যারা ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল। তারা অনেক, আর আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে যেহেতু ওদের জানার সুযোগ নেই, আর বাংলাদেশ তো আপনি ধরেন ছোট দেশ না তো, আমাদের একটা 20 কোটি মানুষের দেশ, এত এত পোলাপান, আপনি কাকে চিনবেন যে কে আগে কি করতো? ধরেন আপনার একটা ছেলে একসময় ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতি করতো, এই ছেলে যদি ঢাকাতে এসে যদি মিশে যায় আপনার সাথে করে কোন একটা পলিটিক্যাল পার্টির সাথে, আপনি তো চিনতে পারবেন না, আপনি তো জানতে পারবেন না, কিন্তু এই এরকম ছেলেটা তো সুযোগ হবে ঢাকারই না। ছাত্রলীগের একজন সাবেক এই ছেলেটা ঢাকারই ছাত্রলীগের, বাট ঢাকাতে যেমন ধরেন মোহাম্মদপুরের তো কতগুলো কমিটি, মিরপুরে কতগুলো কমিটি, ধানমন্ডিতে কতগুলো কমিটি। এখন ধানমন্ডির কোন কমিটি সে সেক্রেটারি ছিল না, সচিব ছিল অথবা সভাপতি ছিল, এটা তো আপনার পক্ষে জানাটা খুব সহজ হবে না, কিন্তু কিন্তু এটা তো অনেকেই নিশ্চয়ই হয়তো আপনাদের পক্ষে জানা সহজ যে কার মাধ্যমে তিনি আসলে এর মধ্যে এসে ঢুকলেন। এই হাদি সেটা গ্রুপের জানার মধ্যে, চেষ্টা করা হচ্ছে, হাদি গ্রুপের মধ্যে কেউ না জানার কেউ তো চেষ্টা আছেন করা যার হচ্ছে। মাধ্যমে বা যাদের মাধ্যমে তিনি ঢুকেছেন। আচ্ছা, সেটা জানার জি, চেষ্টা হচ্ছে। আপনি আপনার ফেসবুকে লিখছেন যে মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে কেবল একটি গুলি করতে সক্ষম হয়, তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এই ঘনিষ্ঠ মহল কারা, মানে কাদের কাছ থেকে জানলেন? ওই যে আমি আপনাকে বললাম যে আমার যারা সোর্স আছে ভেতরে, আমার সোর্সের সাথে আমি যখন কথা বলেছি, তারা আমার কাছে যেটা দাবি করেছে মানে কি, যে আমার সোর্সের সাথে সে যখন কথা বলেছে এরকম একটা কল রেকর্ড আমি শুনেছি। মানে সোর্সের সাথে কে কথা বলেছে? ওই ওই শুটার? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, সেটি অবশ্য আপনি দেন নাই আপনার, মানে অনেক রেকর্ড। না আমি, কারণ আই উইল নেভার রিভিল মাই সোর্স, আচ্ছা, আচ্ছা, আই ক্যানট স্পষ্ট। রিভিল মাই সোর্স, বাট সোর্স যেটা আছে, সোর্সের সাথে যখন কথোপকথন হয়েছে ওইখান থেকে আমি শুনতে পেরেছি। সোর্স, আই রিকোয়েস্টেড হিম যে ক্যান আই হিয়ার, যে সে কি বলে অ্যাকচুয়ালি, ওইখান থেকে আমি শুনতে পেরেছি। আচ্ছা, সেই গোয়েন্দা তৎপরতার কথা আবার একটু জিজ্ঞাসা করি, বা আইন শৃঙ্খলার প্রস্তুতির কথা। মানে সামনের দিনে আপনি একটা তালিকা বলছেন যে আরো অনেকেই আসলে তালিকাভুক্ত আছে যারা যারা এই হিট লিস্ট। যেটা বিভিন্ন মাধ্যম থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন সূত্র মাধ্যমে, এটা গোয়েন্দা সংস্থাও জানেন যে কারা এরকম এর মধ্যে আছেন, আপনি নজরদারির মধ্যে আছেন। এটা আসলে নাম তো আমি প্রকাশ করতে পারবো না, কারণ এটা প্রকাশ করা প্যানিক ক্রিয়েট করার কোনোই অর্থ হয় না। বাট যারা এরকম অবস্থা, এরকম ক্রাইসিসের মধ্যে আছেন অথবা এরকম ভালনারেবল, তাদেরকে অলরেডি অনেককে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনফর্ম করেছি যে দে শুড increase their security and their safety measures as soon as possible. জি, এখন এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য খুব আলোচনা হচ্ছে, যেহেতু তিনি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কাজ করছেন। আমি দেখছিলাম যে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর মেহেদি, তিনি বলছেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে কাজ করেছেন, মানে তিনি যখন আর্মিতে যখন অ্যাক্টিভলি ছিলেন তার অধীনস্থ, এবং তিনি দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রয়ের সম্পৃক্ততা আছে। এরকম কি কিছু আপনার অনুসন্ধানে কখনো আছে? মানে কেন তিনি কিছু মেজর করেন না, মেহেদির কথা কেন আমি কিছু শুনেছি। করেন না, এই জন্য আমি না, মানে এই প্রশ্নটা relevant মেজর মনে মেহেদি করলাম। কিছুদিন আগেও কোনো একটা জায়গা থেকে বলেছে আমার বিষয়ে কেউ কথাবার্তা বলে আসছে। আমি তার বিষয়ে আসলে এভাবে জানি না, বাট আমি তার যতটাই জানি আর কি, যে অনেকেই আছেন, এর মেজর মেহেদি আছেন, আমেরিকাতে থাকে, এক লেফটেন্যান্ট কর্নেল আছে, এরা আপনার সবসময় তাদের মধ্যে একটা কনস্পাইরেসি খুঁজে বেড়ানোর ইন্টেনশন আমি দেখি আর কি, যে কোনো কিছুই দে ক্যানট এস্টাবলিশ এনিথিং, তারা কোনো কিছু আপনার প্রমাণ করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি যখন আমাকে দেখবেন অথবা অন্য কোনো জার্নালিস্টকে দেখবেন, হু লাইক যারা নিজেদেরকে এস্টাবলিশ করার চেষ্টা করে সবসময়, উই অলওয়েজ কাম আপ উইথ এভিডেন্স। আমরা প্রমাণ নিয়ে আসি আপনার সামনে। আপনি যদি প্রমাণ ছাড়া, তো আমি অনেক কিছু বলতে পারি, বাট আমার রেসপন্সিবিলিটি থেকে, আমার যে অবস্থান সেখান থেকে আমার পক্ষে প্রমাণ ছাড়া কোনো কিছু বলার সুযোগ নেই। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগে যা যা বললাম, এই সবকিছুরই প্রমাণ আমার কাছে আছে। ওকে, সবকিছুরই এভিডেন্স আমার কাছে আছে। সুতরাং কালকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি তো এটা বলেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে কিনা, হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে। যদি আমার কোথাও প্রমাণ দেখাতে হয়, আই উইল অলওয়েজ শো দ্য এভিডেন্স। সো এরকম কথাবার্তা যারা বলে যে অমুক ওর সাথে যুক্ত আছে, ওই এজেন্সির কাছে আছে, তুমি বলতেছো ভাই, কাম আপ উইথ সাম কাইন্ড অফ এভিডেন্স। উইদাউট এভিডেন্স it's all about beating the bush. সে তো Now, why বলছে are সে you beating নিজেই the bush? সাক্ষী, মানে সে নিজে দেখেছে। সাক্ষী না, নিজে দেখলে তো হবে না। এটা তো আমি তো বলতে পারি যে আমি দেখেছি ওইখানে কি ডান্স করতেছিল, আমার কাছে তো এভিডেন্স থাকতে হবে। এন্ড হি হ্যাজ লেফট দ্য সার্ভিস, সে তো এখন আর সার্ভিসও নাই। জি, আপনি বলছেন যে একটা গোষ্ঠী ওই যে তালেবানাইজেশনের মধ্যে আছে, বা সরকারের মধ্যে প্যারালাল গভর্নমেন্ট আছে, কিন্তু আরো একটা গভর্নমেন্টের, মানে গভর্নমেন্টের তো আরো একটা পার্ট আছে, তারা আসলে
কি অবস্থায় আছে? আমি দেখছিলাম প্রধান উপদেষ্টা এই ঘটনার পরে, এই গজবের রাতের পরে ২ সম্পাদককে ফোন করেছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মানে এই আশ্বাস দিয়ে লাভ কি? তার আশ্বাস চায় কে? ১ নাম্বার কথা। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি অবশেষে, এটা হয়তো একটা লাভের বিষয় যে তার চোখ খুলেছে, তিনি দেখতে পাচ্ছেন যে মব হয়েছে। মানে এইগুলোতে লাভ হচ্ছে প্রধান উপদেষ্টা, কারো উপর আস্থা রাখা যায়? এটা খুবই দুঃখজনক একটা অবস্থা আর কি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক একটা অবস্থা, এবং এই দুঃখজনক অবস্থাটার জন্য আমার মনে হয় আহ অন্তর্বর্তী সরকারের সাথে যারা জড়িত আছেন তাদের প্রত্যেকেরই নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে এই অবস্থাটা কেন ক্রিয়েট হলো। আপনি দেখেন, আমাদের ডে ওয়ান থেকেই প্রথম প্রথম 10-12 দিন থেকে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নিরাপত্তা বাহিনীগুলোর একটা দূরত্ব আমরা দেখতে পেয়েছি। একজন যেন আরেকজনকে, একে অপরকে প্রতিপক্ষের মতো মুখোমুখি হিসেবে দাঁড় করিয়েছে। এই যে সিচুয়েশনটা, এটা তো আসলে করার কোনো দরকার ছিল না। It could have been a very good cooperation. It could have been a like good relationship between a security apparatus and the interim government. কিন্তু সরকারের ভেতর থেকে, ওই যে বললাম, এমন কিছু ব্যক্তি আছেন যারা বিভিন্নভাবে অনেক ব্যক্তিকে ইন্ধন দিয়েছেন, উস্কে দিয়েছেন। সরকারের ভেতরে থাকা যারা গুড ম্যাটেরিয়ালস আছে তাদের এগেনস্টে যাওয়ার জন্য, যারা সরকারের আপনার নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত আছেন তাদের এগেনস্টে যাওয়ার জন্য। তো ন্যাচারালি মানুষ তো কনফিডেন্স পাবেন আপনার সাথে কাজ করতে। আপনি জানেন যে সরকারের একটা অংশের সাথে এদের যোগাযোগ আছে এবং এদেরকে ব্যবহার করে আপনি ভিলিফাই করতেছেন তাদেরকে। তারা তো অবশ্যই আপনার সাথে হ্যাপি হবে না। আপনি তো কোনো স্টেপ নেন নাই। এই যে ধরেন মাসের পর মাস, গত 15-16 মাস ধরে যাদের কথাবার্তা বললাম, এরা নিশ্চিন্তে কাজ করে গেছে, নিশ্চিন্তে এ ধরনের হেট পেডল করে গেছে, নিশ্চিন্তে বিভিন্ন রকমের প্রোপাগান্ডা প্রিচ করে গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। এই যে আপনি বলছেন কোনো স্টেপ নেন নাই, সেটা তো আমরা দেখছি। এই যে এটার পেছনে কি কোনো মানে আরো কোনো ভেতরের কোনো কাহিনী আছে? এরকম কি কোনো ব্যাপার আছে তারা ব্ল্যাকমেইলড হচ্ছেন? কারণ অনেকের নাকি, তাদের কাছে নাকি অনেক ভিডিও থাকে, ফুটেজ থাকে, অনেক নাকি না না না, এরকম এরকম কোনো কিছু নাই। আমি আসলে হয়েছে কি যে আহ, অনেক কিছু না অন দ্য রেকর্ডে বলা যায় না। আমি অনেক কিছু লিখি, আমার সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লিখি, বাট when it comes to saying something, এটা আমি আসলে ওইভাবে বলতে চাই না, কারণ আমার কাছে জিনিসটাকে ওইভাবে স্টাবলিশ করার মতো যথেষ্ট ডকুমেন্টস হয়তো নাই, বাট আই ক্যান গিভ ইউ এ থিওরি। আমি যেমন লিখলে তো ধরেন আপনি এখানে আই অফকোর্স মেনশন দ্যাট আমি এটা জেনেছি, অথবা আমার কাছে যেটা করা হয়েছে আমি তো আর স্টাবলিশ করতে পারি না। সো আমি আপনাকে স্টাবলিশ করতে পারছি না, বাট আমি আপনাকে একটা হাইপোথিসিসের মতো করে বলছি। আপনি যদি দেখেন যে গত কয়েক মাসে বাংলাদেশে একজন সাবেক মার্কিন দূত, কূটনৈতিক, বেশ কয়েকবার ট্রাভেল করেছে। একই ব্যক্তি সমসাময়িক সময়ে পাকিস্তানও ট্রাভেল করেছে, এবং এই ব্যক্তির সাথে আমরা বিশেষ একটি রাজনৈতিক দলের বেশ কিছু ব্যক্তির ঘনিষ্ঠতা দেখতে পেয়েছি। বেশ কিছু ছবিও এসেছে, এবং ওই যে বললাম যে কিছু লোকজন আছেন যারা একটু এরকম এগুলা প্যাডেল করেন, হেট প্যাডেল করেন, তাদেরও একজনের ছবি আছে। সবারই একসাথে একটা ছবি আছে। এবং এই ব্যক্তির যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখেন, অ্যাক্টিভিটিস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে সে সবসময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ নিয়ে ক্রমাগত বিভিন্ন গোষ্ঠীর সাথে ডিফেন্ড করার চেষ্টা করছে, অ্যাজ ইফ হি ইজ দ্য পিআর ম্যানেজার ফর দ্য ইন্টারিম গভর্নমেন্ট। বাট দ্যাট ইজ নট হিজ জব। লাইক হি ইজ এ ফরেনার, সে বাংলাদেশ নিয়ে তার আগ্রহ আছে, ঠিক আছে, ভালো, কিন্তু আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, পলিসিগত যে ব্যাপারগুলো আছে, এখানে একটা বিদেশি লোক এসে ইন্টারফেয়ার করবে, যে একসময় একটা মার্কিন দূত ছিল। এখন আপনাকে আমি যেটা বলছিলাম, হ্যাঁ, আপনি যদি দেখেন যে আমি তার নাম বলছি না, আপনার সোশ্যাল মিডিয়াতে গেলে ইউ উইল ফাইন্ড হিজ নেম। ওকে, তো ওই যে মার্কিন কূটনৈতিক, তার সাথে আপনি দেখবেন যে বর্তমান সরকারের ভেতরে আছেন এমন অন্তত 2 জন লোকের খুব ভালো ঘনিষ্ঠতা আছে। একজন আমাদের সংবিধান লেখার সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানে বিশেষ সহকারী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা, প্রফেসর আলী রিয়াজ। এবং আরেকজন হচ্ছেন মিস্টার খলিল, আমাদের যিনি প্রধান নিরাপত্তা নিরাপত্তা উপদেষ্টা, সরি। তো এগুলা কিন্তু আসলে মেলানো যায়, অনেক ডট মেলানো যায়, এবং এদের সাথে আরেকজনও আছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনিও এদের সাথে একসময় আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, একই সাথে তারা কাজকর্ম করেছেন একই সাথে অনেক রকমের। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনি যেগুলো দেখেন একটু অ্যানালাইসিস করলে
বুঝতে পারবেন অনেক কিছুই আপনি। এবং আপনি দেখেন যে আপনি যদি গত 24 ঘন্টার সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস দেখেন, আপনি দেখবেন যে একটা স্ট্রং ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে। আমার মতো যারা আছে, মানুষ যারা দেশে নির্বাচন আশা করে, যারা দেশের ডেমোক্রেসি স্টাবলিশ হোক এই চেষ্টাটা করছে, যারা যেটা সত্য ঘটনা, যেটা সঠিক তথ্য সেটা তুলে ধরার চেষ্টা করছে, আমরা কিভাবে কোঅর্ডিনেটেড ভাবে আক্রমণের শিকার হচ্ছি। কিন্তু মজার কথা হচ্ছে যারা এগুলা করছে আমরা এদেরকে চিনি, জানি, বুঝতে পারি যে এটা এটা কেন করার চেষ্টা করা হচ্ছে, কি কারণে করছে, এবং তারা যে সফল হবে না এটা সম্ভবত তারা বুঝতে পারছে না। কিন্তু যারা আছেন বিভিন্ন রাজনৈতিক শক্তি অথবা বিভিন্ন নিরাপত্তা সংস্থা সবাই বুঝতে পারছে যে এরা হয়তো সফল হবে না, কিন্তু এই প্রসেসের মাধ্যমে তারা যে ক্ষতিটা করছে রাষ্ট্রের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন দেশের সাথে যে সম্পর্কের তার একটা ক্ষতি করছে, এটা আশা করি তারা একটা সময় ঠিকই বুঝতে পারবে। এবং যে ব্যক্তিগুলো তাদের সাথে ইনভলভ আছে, আপনি তো মুখোশ বেশি দিন পরে থাকতে পারবেন না। আপনার যে মুখোশ এটা কিন্তু খুলে যাবে। আপনি কেন কি করছেন, কি উদ্দেশ্যে কি করছেন, এটা আপনি বেশি দিন রাখতে পারবেন না। হ্যাঁ, রাখতে পারবেন কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে ধরে রাখতে পারেন, কিন্তু একটা সময় কিন্তু এটা খসে পড়বে। এই মুখোশ খসে পড়লে কিন্তু দেন ইউ উইল লুজ ইট অল। আপনার আমও যাবে, তখন ছালাও যাবে, এরকম একটা অবস্থা হবে। জি, আম আর ছালা দুটোই মানে মুখোশ খসে পড়ার কথা বলছেন। আপনি বলছেন সফল হবে না, কিন্তু সফল তো অনেকটা হচ্ছেই। সেই 5ই আগস্টের পর থেকে দেখা যাচ্ছে এটা ভাঙছে, এই স্থাপনা ভাঙছে, ওই স্থাপনা ভাঙছে, ভাস্কর্য ভাঙছে, জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মানে ভাঙতে ভাঙতে একটা এখন তো মানে পুরো একটা ভাঙাচোরা অবস্থায় পরিণত হয়ে গেছে মনে হয়। আমরা এখন যেটা বললাম, আপনার 48 to 72 আওয়ার্স মধ্যে কি হয়, আমার মনে হয় অল শুড রিমেইন ভেরি অ্যালার্ট। এবং আমাদের প্রত্যেককে এই ছাড়া শক্তি আছে যে ইভিল ফোর্স, এদেরকে রুখে দিতে হবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা, আমাদের যে শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা আছে, যতটুকুই আছে অবশিষ্ট, এগুলাকে আর ডেটোরেট করতে দেওয়া আপনি যাবে না। বলছিলেন নিরাপত্তা বাহিনীর সাথে সরকারের একটা দূরত্বের কথা, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী যারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে এখন কাজ করবার কথা। আমি দেখছিলাম প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি বলছেন যে কেউ তার এই মানে যেটি ডেইলি স্টার প্রথম আলো ভাঙতে যাবে যেন তারা থামাতে না যায়, কারণ তাদের সব কিছু আসলে এদের উপর নির্ভর করছে। অনেক কিছু আসলে আপনি নিশ্চয়ই দেখেছেন কিনা জানি না, বা অনেকেই দেখেছেন। নিরাপত্তা বাহিনী আসলে কার কথা শুনছে? নিরাপত্তা বাহিনীর যারা প্রধান আছেন অবশ্যই প্রধান উপদেষ্টার কথা শুনছেন, কারণ উনি নাকি প্রধান উপদেষ্টা বলছেনই না যেগুলো থামা? বুঝি আমি আপনাকে এখন নিরাপত্তা বাহিনী তো আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স না। আপনি তো, এবং আপনার ল এনফোর্সমেন্ট সিচুয়েশনের জন্য তো মাঠে পুলিশ আছে। গতকালকে রাতে পুলিশ কোথায় ছিল প্রথমে ওইটা একটু চেক করে দেখেন। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা তো অবশ্যই জানেন যে দেশে এরকম একটা অবস্থা হচ্ছে। আমি তো জানি যে গতকাল ওনাকে ঘুম থেকে ডেকে তুলতে হয়েছিল ওই সময় বাঁচানোর জন্য। ওকে, তো পুলিশ আসতেও সময় লেগেছে। বাহার সাহেব নিজেও চেষ্টা করেছেন পুলিশ পাঠানোর জন্য, কিন্তু সবার প্রথমে কিন্তু ওই সেনাবাহিনীর লোকজনই গিয়ে পৌঁছায়। তো সারাদিন যারা সেনাবাহিনীকে গালিগালাজ করে, এত কিছু বলে, দিন শেষে কিন্তু ওই বাহিনীটার কাছেই আসতে হয়। এবং আমার জানা মতে আজকে প্রধান উপদেষ্টা নিজেও সেনাপ্রধানকে ধন্যবাদ দিয়েছেন। সেনাবাহিনীর পাশাপাশি ওখানে বিজিবির সদস্যরা গিয়ে ওখানে পৌঁছায় যায় অনেক জলদি। তাদেরকে 2-3 মাইল আপনার ওইখানে প্রতিবন্ধকতা এমন করে ক্রিয়েট করা ছিল যে হেঁটে, এই অস্ত্র সহ হেঁটে এদেরকে 2 থেকে 3 কিলোমিটার মতো আসতে হয়েছে কষ্ট করে। আবার ফায়ার সার্ভিসের যারা লোকজন ছিল তারা প্রচন্ড রকমের কষ্ট করছে। তো এই যে অ্যাংরি মব তৈরি করে এ ধরনের ভায়োলেন্স ক্রিয়েট করা, এটা বাংলাদেশের আমার মেমোরিতে নাই যে এরকম কেউ কখনো করেছে অথবা করার চেষ্টা করেছে। এবং এদের উদ্দেশ্য ইজ ভেরি মাচ ক্লিয়ার। আমি যাদের কথাবার্তা বলেছি, আপনার এখানে যে ব্যক্তিরা আছেন, এই চক্রকে বাংলাদেশ থেকে যদি সমূলে উৎপাটন করা না যায়, এরা থেকেই যাবে আপনার বিশ্বের মতো, এবং সিচুয়েশন আরো বেশি। উৎপাটনটা করবে কে বা কার সে সক্ষম? সমূল উৎপাদন করতে হবে নির্বাচিত সরকারকে, সাধারণ জনগণকে, যারা পাবলিকের ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করতে পারবেন আগামীতে বাংলাদেশে, তাদেরকে করতে হবে। কারণ তারা হচ্ছে বিএনপি, মানে এখন পর্যন্ত বিভিন্ন পরিসংখ্যান এটা যারাই হোক, তারা যদি বাংলাদেশের জনগণের জন্য ভালো চান, বাংলাদেশের জনগণের মঙ্গল চান, তাহলে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই ধরনের কোনো সরকারের। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তারা তো এই পরিস্থিতিতে মোটামুটি চুপচাপই থাকেন। অনেক কিছু হয়েছে কিন্তু তারা কিন্তু চুপচাপ, খুব বেশি কিছু তারা চুপচাপ থাকার চেষ্টা, তারা তো সবসময় চুপচাপ থাকেন। কারণ আমার যেটা মনে হয় যে বিএনপি নীতিগতভাবে ভায়োলেন্স এবং এ ধরনের
যে ধরনের অ্যানার্কিস অ্যাক্টিভিটিস এগুলো থেকে তারা দূরে থাকতে চান। খুব প্রতিবাদও যে করেন শক্তভাবে তাও তো মনে হয় দেখা যায় না, মানে এভাবে করে সমূলে উৎপাটন করবেন চুপচাপ থেকে? কারণ প্রতিবাদ মনে হয় তারা করবেন তাদের নেতা যখন দেশে ফেরত যাবেন, কারণ এতদিন তো তাদের মূল যিনি নেতা জনাব তারেক রহমান দেশে ছিলেন না, এবং ওনাদের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার শরীরও বেশ খারাপ। জি, সম্ভবত এই সমস্ত কারণেই ওনারা এখন ওরকম ব্যবস্থা নিচ্ছেন না। এখন আপনার কাছে একদম শেষের দিকে ও আচ্ছা, প্রফেসর আলী রিয়াজ যার বিষয়ে কথা হচ্ছিল তিনি কি দেশে ফিরেছেন? আমি অবশ্যই এটা খেয়াল করিনি। ফিরেছেন কি তিনি? আমার খুব সম্ভবত ফিরেছেন, আদারওয়াইজ উনি তো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, উনি তো ফেরার কথা, তিনি দেশের থাকার বাইরে কথা তো গেছেন আসলে। সেই খবরটা আমরা দেখেছি। আমি জানি যে দেশ বাইরে গিয়েছেন, বাট ফেরত আসছেন কিনা এটা আমি আমিও জানি নিশ্চিত না, না। আসলে দেখছি না, এই জন্যই ভাবলাম যে জানেন কিনা, গণমাধ্যমে খুব একটা খেয়াল করিনি আমি। আচ্ছা, এখন তাহলে সামনে অবশ্য 42 থেকে 72 ঘন্টার কথা আপনি বলছেন, 48 থেকে 72 ঘন্টা, দেখা যাক সেটা কি হয়। কিন্তু অনেকে বলছেন যে এই সরকার টিকবে না, মানে অনেক রকম হাইপোথেসিস আছে। আপনার কাছে একটু এটা জিজ্ঞাসা করতে চাই, এই সরকার টিকবে না, আর একটা সরকার গঠিত হবে, কেউ বলছেন বিপ্লবী সরকার গঠিত হবে, কেউ বলছেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে, এরকম নানান রকম বিষয় আছে। আসলে কি হতে পারে? বিপ্লবী সরকার, সেনাবাহিনী ক্ষমতা নেবে, অন্য কোনো একটা সরকার গঠিত হবে, নাকি এই সরকারের অধীনেই চলবে? আমি আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ করার কোন রকমের ইন্টারেস্ট যে নাই, এটা তো আসলে আর বলার অপেক্ষা রাখে না। তাহলে এত ভালো অবস্থানে থাকতে আপনার শেখ হাসিনা যাওয়ার পরপরই তো সেনাবাহিনী আপনার ক্ষমতা গ্রহণ করতে পারতো, এবং তাদের যদি আরো আগ্রহ থাকতো, এত কিছু হলো বাংলাদেশে, তারা তো একবারও ইন্টারভেন করেনি। তারা বারবারই বলেছে আমাদের ক্ষমতা নেওয়ার কোনো আগ্রহ নেই, বরঞ্চ আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র বাহিনী যারা ক্ষমতার এত কাছাকাছি এসেও নির্বাচন দেওয়ার জন্য বারবার করে অনুরোধ করছে। এটা আমাকে অনেকেই বলেছেন যে এটা তোমাদের দেশে তো খুবই স্ট্রেঞ্জ আর্মি, এটা তো ক্ষমতা গ্রহণ করতে চায় না কেন। বিপ্লবী সরকার গঠনে যারা বলছেন, আমার মনে হয় তারা যদি এটা করার চেষ্টা করেন এবং তারা যদি কোনোভাবে ওই দিকে অ্যাপ্রোচ করেন, তাহলে আমার মনে হয় দে উইল ফেস সিভিয়ার রেজিস্ট্যান্স। কাদের এটা দ্বারা? এটা সাধারণ জনগণ বলেন, অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে, এবং অবশ্যই আপনি একটা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবেন, তখন নিশ্চয়ই সবাই শান্ত হয়ে বসে থাকবে না। তাই না? আপনি দেশের মধ্যে একটা ভ্যান্ডালিজম করবেন, যারা এরকম অনেক ভ্যান্ডালিজম যারা করতে পারে তাদের বিরুদ্ধে আর অশান্ত কারা হবে? না, আমার মনে হয় যে যদি ওরকম কেউ অ্যাটেম্প্ট নেয়, তাহলে সিচুয়েশন উইল কল, লাইক এক্সট্রিম সিচুয়েশন কলস ফর এক্সট্রিম মেজার্স। ইফ থিং গেটস এক্সট্রিম, আপনার তো হাতে উপায় নাই তখন কোনো। জি, মানে এর চেয়েও এক্সট্রিম হতে পারে সিচুয়েশন, ভাবতেই আসলে ভয় লাগে। এই যে খলিলুর রহমানের সম্পর্কে অনেক কথা বললাম, তো একটু শেষ ওনার সম্পর্কে আরেকটা জানতে চাই যে তিনি অজিত দোভালের সাথে দেখা করলেন তার আমন্ত্রণে, সেখানে কি আলোচনা হলো আমরা জানলাম না। বলা হলো গুরুত্বপূর্ণ আলোচনা, কোনো পক্ষই বলল না। তারপরে জানলাম কাতার গেলেন, সেখানেও নাকি অনেক কথাবার্তা হলো, কি যে কথাবার্তা হলো তা আমরা জানলাম না। সেই ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে, তলে তলে সব ঠিক হয়ে যাচ্ছে। এখানেও কি তলে তলে কিছু কি হয়ে যাচ্ছে আসলে, আপনি জানেন? উম, আমি এতটা জানি যে উনি যখন দিল্লিতে গিয়েছেন অজিত দোভালের সাথে দেখা করতে, উনি খুবই একটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এরকম কোনো কিছু একটা সিকিউরিটি কনফারেন্স নামে গিয়েছেন, যেটা ওরকম সিরিয়াস কোনো ব্যাপার না, এবং উনি ওটার কভারে ওইখানে গিয়েছেন। এবং যাওয়ার পরে উনি বাইরে কোথাও থাকেননি, উনি হাই কমিশনার যিনি আছেন তার বাসাতে ছিলেন, এবং ওনার সাথে ওনার মুস্তাহিন জহির নামে যে সহকারী ছিল সেও খুব সম্ভবত ছিল সাথে করে। এবং উনি যে মিটিং গুলা করতে চান, উনি মিটিং এ অন্য আর কাউকে নেননি, ওনার সাথে করে উনি একাই গেছেন। সো হি নোজ বেটার যে উনি কি আলাপ করেছেন, কার সাথে আলাপ করেছেন, কি গল্প করেছেন। হি শুড বি নোয়িং দ্যাট বেটার। জি, সেটা তাহলে আর কেউই জানবে না, ওই তলে তলেই রয়ে যাবে। Right. নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে? উই আর হোপফুল, আমরা সবাই চাই বাংলাদেশের অন্যান্য সাধারণ যত নাগরিক আছে যারা বাংলাদেশ নিয়ে কনসার্ন, সবার মতো আমরাও চাই বাংলাদেশের নির্বাচন হোক। কারণ নির্বাচন যদি না হয় অথবা কোনো কারণে এটা পসপোন করা হয়, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমি খুবই উদ্বিগ্ন। আর একটা শেষ প্রশ্ন করি, মানে শেষ হতে চাচ্ছে না আসলে, প্রশ্ন একটার পর একটা মনে যাচ্ছে যে প্লিজ গালাগালের যে সংস্কৃতি তৈরি হয়ে গেল, মানে অশ্রাব্য ভাষা যেটা একদম পাবলিক প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবখানে চলছে, এগুলোর কি মানে বাংলাদেশ যেন একটা গালির দেশ